ওকে, আমরা রেকর্ডিংটা করে নিচ্ছি। আমরা শুরু করি তাহলে নাকি? জি স্যার। ওকে। তো আমরা প্রথমে যদি আলোচনা করতে চাই মাই কম্পিউটার সম্পর্কে। মাই কম্পিউটার আমাদের কম্পিউটারে সাধারণত অনেক সময় দিস পিসি মানে এই আকারে লেখা থাকে। আমরা এটাকে যদি একটু বাস্তবে দেখতে চাই তাহলে ঠিক এরকম হবে বিষয়টা। এই জায়গাটায় দিস পিসি, এটাকে বলছি আমরা মাই কম্পিউটার বা দিস কম্পিউটার। অনেক জায়গায় দিস কম্পিউটার লেখা থাকে, অনেক জায়গায় মাই কম্পিউটার লেখা থাকে। আপনি এটাকে চেঞ্জ করে নিতে পারেন। দিস কম্পিউটারকে যদি আপনি এর উপরে রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন রিনেম আসছে। আজকে থেকে কিন্তু আমরা প্র্যাকটিক্যালে ঢুকে যাচ্ছি আর কি। আমরা হয়তো বা কালকে থিওরিটিক্যাল পড়ছি, আজকে একটু থিওরিটিক্যাল আছে। থিওরিটিক্যালটাই আসলে প্র্যাকটিক্যাল হিসেবে আমরা দেখব। তো আমরা যদি কোনো এই দিস কম্পিউটার এটার নামটাকে চেঞ্জ করতে চাই, আমি আমার নিজের মতো করে নাম দিতে চাই। এখন কম্পিউটার সিস্টেমে যখন আমরা উইন্ডোজ দিই, এটা দিস কম্পিউটার হিসেবে আসে। আপনি চাইলে এটাকে চেঞ্জ করে নিয়ে নিতে পারেন। আমরা যদি কিভাবে চেঞ্জ করবো, রাইট বাটন ক্লিক করলে রিনেম নামে একটা কথা আছে। রিনেমে ক্লিক করলে আপনাকে এই জায়গাটায় একটা মার্ক করবে, আপনাকে মানে আপনাকে লেখার জন্য একটা সুযোগ দিবে। এখানে যদি আমি বলি মাই কম্পিউটার, তাহলে আমার এই দিস কম্পিউটারটা মাই কম্পিউটার হিসেবেই যাবে। তো মানে এটা আমি আমার নিজের মতো করে কাস্টমাইজ করে রাখতে পারি। তো এই জায়গাটায় আর কি এখানে বলা হচ্ছে যে দিস কম্পিউটারটাই আমরা মাই কম্পিউটার হিসেবে এখানে আলোচনা করা হচ্ছে। এই দিস কম্পিউটার সম্পর্কে যদি বা মাই কম্পিউটার সম্পর্কে যদি কেউ কিছু একটু বলেন, মানে আপনাদের মতামতটা যদি একটু বলতেন দিস বা মাই কম্পিউটার বা দিস কম্পিউটার সম্পর্কে, এটা দ্বারা আসলে কি করা হয়? স্যার এখানে একটা জিনিস, মাই কম্পিউটার বা দিস কম্পিউটার, এটা দিস পিসি নামে অনেক সময় লেখা থাকে যে পার্সোনাল কম্পিউটার। আমি কি আর বা আমার নামে আমি যদি কনভার্ট করে নিই, এটার মধ্যে টোটাল ফাইলগুলো থাকে। জি জি। এটাকে আমি যদি বলি সিস্টেম করে অন্যান্য সকল ড্রাইভ, যেটা হচ্ছে আমার সফটওয়্যার অ্যাপ্লিকেশন সবকিছু, হার্ড ড্রাইভকে এখানে স্টোরেজও করে রাখতে পারি, আবার সেখান থেকে আমি কালেক্টও করতে পারি। তাছাড়া হচ্ছে পুরো কম্পিউটার রান করার জন্য যত কিছু দরকার সেই সব কিছুই কিন্তু দিস পিসিতে বা দিস কম্পিউটার থাকে। ওকে, থ্যাংক ইউ। আর যদি কেউ একটু বলার চেষ্টা করি যে দিস কম্পিউটার বা মাই কম্পিউটার, এটা দ্বারা আসলে কি করা হয়? দ্যাট মিন্স এই যে এই আইকন দ্বারা বা এইটা দ্বারা। হ্যালো। জি জি স্যার, এটা মাই কম্পিউটার লেখা থাকে আপনার উইন্ডোজ 7 এবং এক্সপির ক্ষেত্রে, মানে আর ইদানিং বলতে চাচ্ছি যেটা আপডেট, যে উইন্ডোজের যে অপারেটিং সিস্টেমটা আমরা ইউজ করতেছি, মানে 8 এবং 10 এর ক্ষেত্রে লেখা থাকে হচ্ছে দিস দিস পিসি। দেন এই দিস পিসিতে আমরা যখন ক্লিক করবো, এটা বাই ডিফল্ট আমাদের ওই সেটিং করাই থাকে এর মধ্যে, ওএস এর মধ্যে। এই জন্য আমাদের বাই ডিফল্ট আমাদের দিস পিসি আছে, এবং দিস পিসিতে ক্লিক করলে আমাদের যে হার্ড ডিস্কের যে এগুলো আমরা ডিভাইডেড করে রাখি, যেমন লোকাল ডিস্ক সি ডি, এভাবে যেভাবে আমরা ডিভাইডেড করে রাখি, সম্পূর্ণগুলো আমরা এক কথা হার্ড ডিস্কের মধ্যে যা যা আছে আমরা দেখতে পারি এটা ক্লিক করলে। থ্যাংক ইউ, একদম ক্লিয়ার করে আমার মনে হয় চলে আসছে মেসেজটা। দ্যাট মিন্স এই যে মাই কম্পিউটার বা দিস পিসির কথা যেটা আমরা বলি, এটাকে আমি যদি একটু মানে খুব সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। যেমন আমরা অনেক সময় ট্রেন জার্নি করি। এখন ধরেন আমরা কমলাপুর থেকে কোনো একটা জায়গায় যাব। এখন আমাকে যদি আমি ট্রেন জার্নি করতে চাই তাহলে আমাকে কমলাপুর যেতে হচ্ছে, এবং এখান থেকে বিভিন্ন রোডে আমার ট্রেন সার্ভিসগুলো দিচ্ছে। এই যে আপনি ট্রেনে যদি ভ্রমণ করতে চান তাহলে আপনাকে কিন্তু প্রথমে শুরু করতে হবে দিস কম্পিউটার থেকে। এটা হলো মানে মূল প্ল্যাটফর্মটা। আপনি যখন দিস কম্পিউটারে থাকবেন, দিস কম্পিউটার থেকে কিন্তু আমরা বিভিন্ন লোকেশনে ঢুকতে পারবো। যেমন আমরা যদি এখানে বলি লোকাল ডিস্ক ডি, তারপরে ই ই ড্রাইভ, এফ ড্রাইভ, জি ড্রাইভ, এই কাজগুলো কোথা থেকে আসতেছে এটা আমরা
পরে একটু পরে আলোচনা করব। বাট আমি যদি কম্পিউটারের ভিতরে ঢুকতে চাই তখন আমাকে এই দিস পিসির বা মাই পিসির মাধ্যমে ঢুকতে হয়। আমি মনে হয় ভুল বলতেছিলাম নাকি? আমার কথা কি ঠিক? ওকে। তো তার মানে আমি কি বলতে চাচ্ছি যে মাই কম্পিউটার বা দিস কম্পিউটার হলো ওই সিস্টেম যেটার মাধ্যমে আমরা একটা কম্পিউটারের ভিতরে প্রবেশ করতে পারি। ওকে, আমরা এটা আমার রুহুল আমিন, আপনার কোশ্চেনের অ্যান্সারটা আমাদের আজকে সেশনে আছে। তো এটাই ছিল আমার দিস কম্পিউটার। আমরা দিস কম্পিউটারের মাধ্যমে কম্পিউটারের ভিতরে ঢুকতে, এখানে বিভিন্ন ফোল্ডার আছে, বিভিন্ন বিভিন্ন আমাদের সংরক্ষিত ডাটাগুলো আছে। আমরা দিস পিসির মাধ্যমে ওই ডাটাগুলোকে কালেক্ট করতে পারি। আরেকটা ছিল হলো কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল সম্পর্কে যদি কেউ একটু বলতেন। যে যে কন্ট্রোল প্যানেলের মধ্যে স্যার আমরা যেগুলো আমরা ইনস্টল করি সব সফটওয়্যার গুলোই আমাদের কন্ট্রোল প্যানেলে ক্লিক করলে আমরা দেখতে পারি ওখানে, এবং আমাদের আদারওয়াইজ যে কম্পিউটারের সেটিং গুলো মানে উইন্ডোজ রিলেটেড যে কম্পিউটারে আদারওয়াইজ যে সেটিং গুলো সেগুলো আমরা কন্ট্রোল প্যানেলে যাই আমরা দেখতে পারি, এবং কন্ট্রোল প্যানেল থেকে আমরা যে সফটওয়্যার গুলো আমরা নিজেরা ইনস্টল করছি সেগুলোকে আমরা কি করতে মানে আনইনস্টল করে দিতে পারি স্যার। ভেরি নাইস। বলা হচ্ছে যে কন্ট্রোল প্যানেলটা হলো যে আপনার টোটাল কম্পিউটারটাকে কন্ট্রোল করার জন্য যে সকল মানে কন্ট্রোল করতে পারবে। এখন কম্পিউটার চালানো হয়, বিভিন্ন ধরনের হার্ডওয়্যার ডিভাইস থাকে, বিভিন্ন ধরনের সফটওয়্যার ডিভাইস থাকে, কম্পিউটারে অনেক সেটিংসের ব্যাপার আছে। এই সবগুলো বিষয় যেখানে থাকে সেটাকে আমরা বলছি কন্ট্রোল প্যানেল। আমরা যদি একটু সরাসরি দেখতে চাই, কন্ট্রোল প্যানেলটা অনেক সময় আপনার যদি আপনি ডেস্কটপে নিয়ে এসে রাখেন তাহলে ডেস্কটপে থাকবে। আমরা এখন বর্তমানে যে স্ক্রিনটা দেখতেছি এটাকে বলা হয় ডেস্কটপ। আমরা এটা অনেকেই জানি। আমরা এই ডেস্কটপেও রাখতে পারি। আর যদি ডেস্কটপে কোনো কারণে না থাকে তখন আমরা এই জায়গায় যদি আমরা কন্ট্রোল লিখে সার্চ দেই তাহলে দেখবেন এই যে চলে আসছে, এই যে এটা, এই যে চলে আসছে কন্ট্রোল প্যানেল। তো এটাতে ক্লিক করলে আমাদের সরাসরি এই পেজে নিয়ে আসবে। এই জায়গায় আমাদের দেওয়া আছে হলো সিস্টেম অ্যান্ড সিকিউরিটি কম্পিউটারের ক্ষেত্রে। এখানে আমাদের নেটওয়ার্কিং বা ইন্টারনেটের যে কাজগুলো সেটিংসগুলো হয় সেটা এখান থেকে আমরা করতে পারি। আমরা কম্পিউটারের হার্ডওয়্যার এবং সাউন্ড সিস্টেমের যে কাজগুলো হয় সে কাজগুলো আমরা এখান থেকে করে নিতে পারি। একজন বলতেছিলেন যে আমরা যে সফটওয়্যারগুলো ইনস্টল দেই সেই সফটওয়্যারগুলো থাকে হলো এই প্রোগ্রামে। এখানে আমরা যদি এই যে আনইনস্টল প্রোগ্রামে ক্লিক করি তাহলে আমি কি সফটওয়্যার এখানে ইনস্টল দেওয়া আছে সেগুলো আমরা দেখতে পারবো। আমার যদি কোনো কারণে মনে হয় যে আমার এই সফটওয়্যারটার প্রয়োজন নাই তখন আমরা এখান থেকে আনইনস্টল করে দিতে পারবো। সাপোজ আমি একটা যদি আনইনস্টল করতে চাই কোনো একটা, আমরা ফটোশপটাকে যদি আনইনস্টল করতে চাই, এটার উপরে ডাবল ক্লিক করলে আমাকে ইয়েস বলবে। তারপরে এখানে খুব সিম্পল প্রসেস, এই যে এভাবে আনইনস্টল হয়ে যাচ্ছে। আমাদের যে সকল সফটওয়্যারগুলো প্রয়োজন নাই তাহলে আমরা চাইলে এগুলোকে আনইনস্টল করে দিতে পারি। ঠিক এইভাবে আনইনস্টল হয়ে গেলে দেখবেন এই যে ফটোশপটা এখন আর নাই। এখন আমি যদি ফটোশপ সফটওয়্যারটাকে আবার ইউজ করতে চাই তখন ফটোশপ সফটওয়্যারটাকে আমাকে আবার ইনস্টল করতে হবে। আমাদের হয়তো বা আগামী ক্লাসে বা আজকের শেষের দিকে আমরা কিভাবে সফটওয়্যার ইনস্টল করি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো সফটওয়্যারগুলোকে আনইনস্টল করতে গেলে তখন আমাকে এইভাবে আসতে হয়। আমাকে এখানে লোকেশনটা বলে দেয় যে প্রথম আমি কন্ট্রোল প্যানেলে গেছি, তারপর আমরা প্রোগ্রামসে আসছি, প্রোগ্রামস থেকে আমরা প্রোগ্রামস অ্যান্ড ফিচারে থেকে আমরা এগুলোকে আনইনস্টল করে দিচ্ছি। আপনি চাইলে এটাকে রাইট বাটন ক্লিক করেও আনইনস্টল করে দিতে পারেন। যেটাকে আনইনস্টল করতে চান এটার উপর রাইট বাটন ক্লিক করবেন, এখানে লিখে আসবে আনইনস্টল। আপনি এই আনইনস্টল ক্লিক করলে এটা আনইনস্টল হয়ে যাবে। তো আমরা যাদের বাসায় কম্পিউটার আছে আমরা একটু ট্রাই করব যে আমরা সফটওয়্যারগুলোকে আনইনস্টল করতে পারি কিনা এই সিস্টেমে। আমি প্রয়োজনে আবার দেখাচ্ছি যে আমরা কোথায় যাব। এখান থেকে কন্ট্রোল প্যানেলে যাব, তারপর আমরা প্রোগ্রামস থেকে আনইনস্টল প্রোগ্রামে যাব।
আনইনস্টল প্রোগ্রামে গেলে আমাদের এই প্রোগ্রামগুলো দেখাচ্ছে যে আমাদের কম্পিউটারে কি কি সফটওয়্যার ইনস্টল করা আছে। আমার যেটা প্রয়োজন নাই সেটার উপর রাইট বাটন ক্লিক করব, আনইনস্টল প্রেস করব, এটা চলে যাবে। আবার সফটওয়্যার আমরা কিভাবে ইনস্টল করব সেটা আমরা একটু পরে দেখার চেষ্টা করি। আমি কি বুঝাইতে পারতেছি এটা? জি স্যার। ওকে। যদি যেহেতু এটা প্র্যাকটিক্যাল, জি, যেহেতু এটা প্র্যাকটিক্যাল বেস, সো কাজ করতে গেলে অনেকের প্রবলেম হতে পারে। এখন প্র্যাকটিক্যাল কাজগুলো হলো যে আপনি সাথে সাথে করে নিতে হবে। আপনার কাছে যদি কম্পিউটার থাকে তাহলে আপনি, করে নিচ্ছি স্যার সাথে সাথে। জি জি, আমরা সাথে সাথে আমার সাথে সাথে আপনি আগাবেন। আমাদের প্রত্যেক দিন অনেক কিছু শিখতে হবে, বিষয় এটা না। আমরা যদি একটা লাইন শিখি আজকে সারা ক্লাসে, এটাই আমার জন্য ইম্পর্টেন্ট। আমাদের 10 লাইন শিখতে হবে না, আমি যদি একটা শিখি এবং সেটাকে যদি ভালো করে শিখতে পারি, এটা ইম্পর্টেন্ট। সো আমি কি কন্ট্রোল প্যানেল সম্পর্কে সবার ওকে কিনা? যদি কারো প্রবলেম থাকে আমি আবার দেখাচ্ছি প্রয়োজনে, কেউ যদি বুঝতে না পারে। স্যার আরেকবার একটু দেখালে ভালো হতো, আমার নেটটা প্রবলেম ছিল তো, আমি আসলে পুরোপুরি ভাবে বুঝতে পারিনি। ওকে ওকে, ঠিক আছে দিলারা আক্তার, আমি আবার দেখাচ্ছি। আমরা কি করব, কন্ট্রোল প্যানেল ঠিক এই জায়গায় আমার কম্পিউটার এই যে সার্চ অপশনে এই জায়গায় আমি ক্লিক করব, ক্লিক করে আমরা কন্ট্রোল লিখব। এই যে কন্ট্রোল মানে CONT লিখলে আমাকে বাকিটা দেখাই দিচ্ছে। কন্ট্রোল প্যানেলে যাব, যাওয়ার পরে আমরা বলছি কি এই যে ঠিক এই যে এখানে আছে সিস্টেম অ্যান্ড সিকিউরিটি, আপনার কম্পিউটারের সিস্টেম অ্যান্ড সিকিউরিটির কাজগুলো এখান থেকে করব। আমরা নেটওয়ার্ক এবং ইন্টারনেট কানেকশনের যে কাজগুলো আছে সেটা এই জায়গা থেকে করব। হার্ডওয়্যার এবং সাউন্ড সিস্টেমের যে কাজগুলো আছে সেগুলো এখান থেকে করব। আমাদের কোনো যদি ইনস্টল করতে হয় বা আনইনস্টল করতে হয় তখন আমরা এই জায়গা থেকে করব। স্যার প্রবলেম যেগুলো আনইনস্টল হয় না ওগুলো কিভাবে কি করব? যেগুলো আনইনস্টল হয় না এগুলোতে প্রবলেম থাকে আর কি। আবার কিছু সফটওয়্যার আছে একদম সিস্টেম সফটওয়্যার, ওগুলোকে আপনি আনইনস্টল করতে মানে হয় না, ধর একটা গেম স্যার আনইনস্টল হইতেছে না, এটা কিভাবে করব? আনইনস্টল হচ্ছে না, ওগুলোতে আসলে মানে ক্র্যাক ফাইল বা এই টাইপের কিছু একটা প্রবলেম হচ্ছে। ফোল্ডারে গিয়ে তারপরে ডিলিট করতে হবে? হ্যাঁ, আপনি ডিলিট করে দেন, ডিলিট করে দেন, দেখেন কি হয়। এরকম কিছু জ্যাঙ্ক ফাইল তৈরি হয় যেগুলো পরবর্তীতে আনইনস্টল হইতে চায় না। ওই জায়গাটায় মানে এই সকল প্রোগ্রামগুলো আপনাকে কম্পিউটারটাকে আস্তে আস্তে স্লো করে দেয়। ওই যে তখন আমরা যেটা করি উইন্ডোজ দিয়ে দিই, একদম কম্পিউটারের সি ড্রাইভ সব ফরম্যাট করে দিই, দিয়ে দিলে তখন এই প্রবলেমগুলো সলভ হয়ে যায়। মানে এটা সহজ উপায় হলো আপনাকে যখন দেখবেন যে অনেকগুলো প্রবলেম হচ্ছে, আনইনস্টল হচ্ছে না বা আপনার কম্পিউটার স্লো হয়ে গেছে, হ্যাং হয়ে যাচ্ছে, তখন আমরা এই যে উইন্ডোজ দিয়ে দিলে আবার নতুন করে অপারেটিং সিস্টেম দিলে এই প্রবলেমগুলো সলভ হয়ে যায়। ওকে, দিলারা, জি দিলারা আক্তার, এই যে আনইনস্টল প্রবলেম সম্পর্কে। জি স্যার, ক্লিয়ার, থ্যাংক ইউ স্যার। জি থ্যাংক ইউ। যদি আর কারো কোনো প্রবলেম থাকে এই 4টা অপশন সম্পর্কে, তাহলে আমরা এটা ডিসকাস করব, তারপর আমরা এই 4টা অপশনে আসব। যদি প্রবলেম না থাকে তাহলে আমরা এই জায়গায় আসবো আবার। স্যার এখানে তো শুধু প্রোগ্রামস নিয়ে আলোচনা করলেন, যেমন সিস্টেম এন্ড সিকিউরিটি, এগুলোর ভিতরে তো অনেক কাজ আছে, সেগুলো তো মানে আপনাদের যে সিলেবাসটা আছে সিলেবাসগুলোতে আসলে এই বিষয়গুলোতে আমরা যাচ্ছি না, কারণ আমরা নেটওয়ার্ক এবং ইন্টারনেট এটা যখন যদি আপনার আইটিতে মানে অ্যাসেসমেন্ট দেন তখন আপনার এটা ইম্পর্টেন্ট। যেহেতু আমরা আইটিতে দিচ্ছি না, এটা আমাদের মানে এই একটা সিলেবাস বহির্ভূত আর কি। আর এখানে যে 8টা প্রোগ্রাম আছে, 8টা প্রোগ্রাম নিয়ে আপনার সাথে আলোচনা করতে গেলে আপনার সাথে 1 মাস আলোচনা করা যাবে 8টা প্রোগ্রাম নিয়ে। ঠিক আছে। মানে যেগুলো আমাদের জন্য লাগবে আর কি, অ্যাসেসমেন্টের জন্য লাগবে, বা যেগুলো হলো আমাদের এই সিলেবাস অন্তর্ভুক্ত, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব আর কি। তারপরে এর বাইরে অনেক কিছুই আছে। যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা ইউজার অ্যাকাউন্টে যাব। ওকে, আপনাকে একটা যখন অ্যাসেসমেন্ট হবে, অ্যাসেসমেন্টের একটা কোশ্চেন, প্র্যাকটিক্যাল কোশ্চেন আপনাকে দিবে বা থাকবে, এটা শিওর থাকে। সেটা হলো যে আপনার কম্পিউটারে একটা পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করেন, আপনার কম্পিউটার ইউজার আইডি চেঞ্জ করবেন, ইউজার নেম চেঞ্জ করবেন এবং একটা পাসওয়ার্ড দিবেন। এটা হলো একটা প্র্যাকটিক্যাল কাজ।
এটা থাকবেই। তো এটা ইম্পর্টেন্ট আর কি আমাদের জন্য। এটা আমরা কিভাবে করব, যে আমরা প্রথমে ক্লিক করব ইউজার অ্যাকাউন্টে, অথবা আমরা ক্লিক করব হলো চেঞ্জ অ্যাকাউন্ট টাইপে। আবার দেখাচ্ছি, এটা আমরা যাচ্ছি কই থেকে, আমি প্রথম থেকে যাই একটু, কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে ক্লিক করলে আমরা যাচ্ছি হলো আমাদের এই পেজটা অন হচ্ছে। এই পেজ অন হলে এখানে চেঞ্জ অ্যাকাউন্ট টাইপ, ঠিক এই জায়গায় ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে আমার কম্পিউটারের নাম দেওয়া আছে হলো ডেল, দ্যাট মিনস আমার কম্পিউটারটা হলো ডেল। এখানে লোকাল অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেটর আছে। আপনি যদি এর উপরে ডাবল ক্লিক করেন তখন কি আসবে, এখানে বলে দেবে চেঞ্জ দ্য অ্যাকাউন্ট নেম। এখানে আমার অ্যাকাউন্টের নাম ছিল হলো ডেল। আপনি যদি বলেন যে না আমি এটা রাখবো না, আমি চেঞ্জ করে দেবো, তাহলে এখানে ক্লিক করেন, আপনাকে বলবে নিউ অ্যাকাউন্ট নেম। আপনি এখানে লিখে দিলেন মুসলিম 8। আচ্ছা, এটার একটা মুসলিম 8 আপনার এই পর্যন্ত আমরা থাকি, কারণ আমাকে এখানে একটা লিমিটেড ওয়ার্ড ইউজ করতে পারি। এখন মুসলিম 8 দিল। এখন এই জায়গায় আপনি যদি আপনার নাম দিতে চান, আপনার নাম হয়ে আসবে। চেঞ্জ নেম দিয়ে দিলে কি হয়ে যাবে, এই যে এখানে দেখেন ডেলের জায়গায় মুসলিম 8 চলে আসছে। ঠিক একইভাবে আমরা যদি আরও চেঞ্জ করতে চাই, আবার এখানে ক্লিক করব, এখানে নাম দিয়ে দেব, যে নামটা দিয়ে দেব চেঞ্জ নেম দিয়ে দিলে ওই নামটা এখানে আমাকে শো করবে। এটা হলো কম্পিউটারের নাম চেঞ্জ করা, এটাকে বলছে ইউজার আইডি চেঞ্জ করা। আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষায় এটা থাকবেই। আরেকটা যেটা থাকে যে আপনার কম্পিউটারে একটা পাসওয়ার্ড দেন, সেই পাসওয়ার্ডটা আমরা দিব কই থেকে, যে এই যে ক্রিয়েট এ পাসওয়ার্ড, এই জায়গায় যদি আমরা ক্লিক করি, এখানে আমাকে বলবেন নিউ পাসওয়ার্ড। আপনার নতুন একটা পাসওয়ার্ড দিবেন, যে সাপোজ আমরা 1 2 3 4 দিলাম। এখানে যে পাসওয়ার্ডটা আমরা দিব সেম পাসওয়ার্ডটা আমাকে এখানে দিতে হবে, কনফার্ম নিউ পাসওয়ার্ড। দ্যাট মিনস এখানে আমি যে পাসওয়ার্ডটা দিচ্ছি সেম পাসওয়ার্ডটা আমাকে এখানে দিতে হবে। এখন আমরা যদি 1 2 3 4 দিয়ে দিলাম। এখন নিচের যে পয়েন্টটা বলছে যে টাইপ এ পাসওয়ার্ড হিন্ট, এই জায়গায় আপনাকে এই একই পাসওয়ার্ডটা আমরা এখানে দিতে হয়। এখন এই জায়গায় আমরা দেই না, কারণ হলো যে আপনি যখন কম্পিউটার অন করবেন, আমরা মোবাইলে যেরকম লক দিয়ে রাখি, মোবাইলকে অন করতে গেলে বা আপনার মোবাইলের ভিতরে ঢুকতে গেলে আমরা কিন্তু একটা পাসওয়ার্ড দিয়ে ঢুকি বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকি। এই যে এটা হলো একটা সিকিউরিটি। তো সেমভাবে আমরা যখন কম্পিউটার অন করব, আমার কম্পিউটার যাতে অন্য কেউ ইউজ করতে না পারে সেজন্য আমরা একটা সিকিউরিটি দিয়ে রাখি, যেটাকে আমরা বলছি পাসওয়ার্ড। এখন অনেক সময় যদি আমরা এরকম করতে চাই যে আমার পাসওয়ার্ড আমি দিয়ে রাখছি, সেই পাসওয়ার্ডটা যদি আমি ভুলে যাই তাহলে আমাকে দেখাবে। যদি এরকম চিন্তা করি তখন আমরা কি করব, এই যে 1 2 3 4 এই পাসওয়ার্ডটা আমরা এখানে লিখে দেব, একই পাসওয়ার্ড। যদি আমরা এখানে লিখে দিই তাহলে প্রবলেম যেটা হচ্ছে, আপনার কম্পিউটার অন্য কেউ ইউজ করতে যাবে, সে পাসওয়ার্ড জানে না, সে উল্টাপাল্টা একটা পাসওয়ার্ড দিবে। দেওয়ার পর যখন কম্পিউটার অন করতে যাবে তখন তাকে এই পাসওয়ার্ডটা দেখাই দিবে, বলে দিবে যে আপনি যে পাসওয়ার্ড দিচ্ছেন ওইটা ভুল, রাইট পাসওয়ার্ড হলো এটা। তো এটা যদি আমরা এখানে দিয়ে রাখি, আলটিমেটলি আমার পাসওয়ার্ড দিয়ে কিন্তু লাভ হচ্ছে না, কারণ অন্য একজন ইউজার বা ব্যবহারকারী আপনার কম্পিউটারে এই যে এই পাসওয়ার্ডটা দেখে ইজিলি ঢুকে যেতে পারতেছে। এই জন্য আমরা যেটা করি, এই জায়গায় এটাকে আমরা দেই না দিয়ে আমরা এই জায়গায় এই দুইটাতে একই পাসওয়ার্ড দিয়ে আমরা যদি ক্রিয়েট পাসওয়ার্ড দেই তখন আমার এই কম্পিউটার পাসওয়ার্ড ছাড়া অন হবে না। আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলুন। যদি আপনাদের ফিজিক্যাল ক্লাস হতো তাহলে এই কাজগুলো আবার আপনি চাইলে আমি 10 বার দেখাবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা না বুঝে যাব না। যদি আমরা একটা সেন্টেন্স ওয়ার্ডও যদি না বুঝি তাহলে অবশ্যই কোশ্চেন করব। তো আমি আবার জি আমি আবার দেখাচ্ছি, নতুন করে আসতেছি আমি। আমরা প্রথমে যাচ্ছি হলো কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেল থেকে আমরা যাচ্ছি হলো ইউজার অ্যাকাউন্টের চেঞ্জ অ্যাকাউন্ট টাইপ, এই জায়গাতে। ঠিক এই জায়গাতে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এটার উপরে যদি আপনি মাউস দিয়ে ডাবল ক্লিক করেন তখন আমার এই জায়গাটায় আসতেছে। এই জায়গায় আসলে আপনি যদি কম্পিউটারের নাম চেঞ্জ করতে চান, যেটা লেখা আছে মুসলিম 8, আপনি এখানে ক্লিক করলে আপনার এই জায়গায় যে নামটা দিবেন দিয়ে চেঞ্জ নেম দিলে ওই নামটা এই জায়গায় চলে আসবে, মুসলিম 8 এর জায়গায় চলে আসবে।
যদি আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে ক্রিয়েটে পাসওয়ার্ড আছে, এখানে ক্লিক করলে নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এখানে আমরা একটা পাসওয়ার্ড দিতে পারি। যেমন আমি দিচ্ছিলাম 1234, সেম পাসওয়ার্ডটা আমরা এখানেও দিতে হবে 1234। আমরা এই জায়গায় যদি আমরা পাসওয়ার্ড দিতে চাই 1234 এটা আমরা দিতে পারি, কিন্তু এখানে দিলে প্রবলেম যেটা হয়, আপনি যখন কম্পিউটার অন করতে যাবে অন্য একজন ব্যবহারকারী, সে যদি পাসওয়ার্ড ভুল দেয় তখন তাকে পাসওয়ার্ডটা দেখাই দিবে যে আপনি যে পাসওয়ার্ড দিচ্ছেন ওইটা সঠিক না, সঠিক পাসওয়ার্ড হলো 1234। তো এতে করে আলটিমেটলি আমার কম্পিউটারের যে সিকিউরিটির ব্যাপারটা থাকে সেটা থাকে না। এখন এই জন্য আমরা করি কি, এই জায়গায় আমরা কোনো পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটা রাখবো না। না রাখলে এই পাসওয়ার্ডটা তো আপনার মনে থাকবে, সো আপনার এই পাসওয়ার্ড যদি কেউ না দেয় তখন আপনার কম্পিউটারে সে প্রবেশ করতে পারবে না। এটা হলো একটা সিকিউরিটি। যেমন আমরা মোবাইলে যে কাজটা করি, আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখি। এখন আমার ফিঙ্গার যদি আমি ইউজ না করি তাহলে আমি আমার মোবাইলে ঢুকতে পারতেছি না, অন্য কেউ আমার মোবাইলে ঢুকতে পারতেছে না, প্রবেশ করতে পারতেছে না। অনেক সময় আমরা বিভিন্ন ধরনের ওই পাসওয়ার্ড ইউজ করি, যদি পাসওয়ার্ড আমরা না দিতে পারি, সঠিক পাসওয়ার্ড যদি না দিই তখন আমরা মোবাইলে ঢুকতে পারতেছি না। এরকম অনেকগুলো সিকিউরিটি আছে মোবাইলে ঢোকার, ঠিক একই সিস্টেমে কম্পিউটারে ঢোকার অনেকগুলো সিকিউরিটির ভিতরে একটা সিকিউরিটি হলো পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা আমরা এইভাবে ক্রিয়েট করতে পারি। তো পাসওয়ার্ড দেওয়ার পর যদি আমরা ক্রিয়েট পাসওয়ার্ড দিয়ে দিই তখন আমার এই ল্যাপটপ অন করতে গেলে আমাকে এই 1234ই দিতে হবে। এখন এটাকে আমি যদি অন করতে চাই তাহলে আমার কম্পিউটারকে শাটডাউন দিতে হবে। শাটডাউন দেওয়ার পরে যদি আমি অন করি তখন আমার 1234 পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। কিন্তু এখন যদি আমি শাটডাউন দিই তাহলে আমরা সবাই ডিসকানেক্ট হয়ে যাবো, এই জন্য শাটডাউন দিতে পারতেছি না। আমরা একটু বাসায় ট্রাই করে দেখবো এটা। আমি যদি কাউকে বোঝাইতে অক্ষম হই, ঠিক আছে। এই জায়গাটা আমরা ক্লিয়ার সবাই? ক্লিয়ার। তাহলে এখানে যদি আমি পিকচার এড করতে চাই বা আগে একটা পিকচার আছে সেটা যদি চেঞ্জ করতে চাই কিভাবে করব সেটা যদি একটু দেখাতেন। তো পিকচারের উপর ক্লিক করতে হবে। পিক্সেলের উপর এখানে এটা নিচে যে আইকন আছে না, এটার উপর ক্লিক করলে ছবি চালু হবে। স্যার হ্যালো, জি জি শুনছি, বলেন। সাদিকুল ইসলাম মেবি কিছু বলতে চাচ্ছিলেন। তো আমি স্ক্রিনটা আবার শেয়ার করে দিচ্ছি। তো তাহলে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এইভাবে আমরা চেঞ্জ করতে পারবো। যদি আমরা ইমেজটাকে চেঞ্জ করতে চাই তখন এই জায়গায় ডাবল ক্লিক করলে আপনাকে ছবি দিতে বলবে, আপনার ওই ছবিটা দিলে আমরা মানে এই জায়গায় ওই ছবিটা চলে আসবে। তো এই জায়গা থেকে আপনাকে এইটুক কোশ্চেন করবে, দুইটা কোশ্চেন থাকবে, একটা হলো আপনার অ্যাকাউন্ট নেম চেঞ্জ করেন আর একটা হলো আপনার একটা পাসওয়ার্ড দেন। এই পাসওয়ার্ডটা এসএসওর বলে দিবে যে জি স্যার এই যে ইমেজটা চেঞ্জের ব্যাপারে আমার অলরেডি একটা ইমেজ দেয়া আছে, আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি কিন্তু আমি ডাবল ক্লিক করার পরে মানে এটা আমি পারতেছি না, আর কয়েকদিন ট্রাই করছি এই জন্য আর কি আপনাকে বললাম। আচ্ছা, এটার সলিউশন যদি কেউ একটু বলতেন আমাদের মাঝে। এটার সমাধান কেউ বলতে স্যার পারবে? ডাবল ক্লিক করলেই তো আসার কথা স্যার। ডাবল ক্লিক করলে আসার কথা, এটা মানে অনেক সময় স্যার আসে। ডাবল ক্লিক আমার আসছে না স্যার। সরি, আপনি স্ক্রিন শেয়ার করলে আমারও আসছে না স্যার, আমি চেষ্টা করতেছি। আচ্ছা আচ্ছা আমি স্ক্রিন শেয়ার স্যার বললে স্ক্রিন শেয়ার করে দেখাতে পারি। জি জি অবশ্যই অবশ্যই, শেয়ার করলে ভালো। জি আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা আচ্ছা আপনার ওই যে সার্চের একটা গোল আইকন আছে ম্যাগনিফাইং গ্লাসের মতো, এখানে যে লেখেন ইওর ইনফো, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না এখনো আসেনি। আমরা এখনো মনে হয় দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না আর কি। স্যার এটা তো
স্যার এখানে ইউর এন্ট্রি স্ক্রিন এটা হবে না স্যার? আচ্ছা, আমি আপনাকে প্রয়োজনে দেখাচ্ছি এটা কিভাবে করবেন। আচ্ছা একটু দেখে দেন স্যার, আসলে আমি বুঝতেছি না, হচ্ছে না তো। স্ক্রিন আমারটা দেখা যাচ্ছে? জি স্যার, আপনারটা দেখা যাচ্ছে। স্ক্রিন শেয়ারটা করবেন হলো এই যে ঠিক এই যে এরকম একটা আইকন আছে, এর উপরে ক্লিক জি, স্যার। করবেন, ক্লিক করার পরে দেখবেন উপরে স্ক্রিন শেয়ার আছে। ওকে, স্যার এখানে আছে। এখানে ক্লিক করেন, আচ্ছা, দেখেন লেখা আছে ইউর এন্টার স্ক্রিন। জি স্যার, এটা জি জি স্যার, ক্লিক করেন, এটা ক্লিক করেন আপনি, ক্লিক স্যার করলে এটা দেখেন- দেওয়ার পরে হ্যাঁ শেয়ার এবং ক্যান্সেল দুইটা অপশন আসছে স্যার আবার। হ্যাঁ, আপনি ওই যে ওই দেখেন স্ক্রিনের একটা আপনার স্ক্রিনশটের মতো করে আসছে, এটার উপর ক্লিক করেন। এটার উপর ক্লিক করে জি স্যার, আপনি হচ্ছে, শেয়ার দেন। হচ্ছে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। স্যার এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন ক্লিয়ার। স্যার স্যার এই যে এই হচ্ছে আমার ইমেজটা, এখন এটার মধ্যে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে আমার কোনো কিছু আসতেছে না। আপনি ওই যে নিচে যে উইন্ডোজের বাটনটা আছে ওখানে দেখেন একটা ম্যাগনিফাইং গ্লাসের মতো আছে, ওখানে লেখেন ইওর ইনফো, পাশেরটা Sorry? ওই যে ছোট ওইটার পাশাতে যে ম্যাগনিফাইং গ্লাস মানে সার্চ আইকনটা, সার্চ আইকন। সরি, আমরা পেজকে ক্রস করার জন্য যে জায়গাটায় যাই, ক্লোজ করার জন্য যে জায়গায় যাই সেখানে যে বক্সটা, ওর নিচে, ওর নিচে আচ্ছা আচ্ছা, না, ওর নিচে, হ্যাঁ হ্যাঁ ওখানে, জি। না এইটা বলিনি স্যার, এই যে উইন্ডোজের যে হোমের যে ইয়েটা যেখান থেকে আমরা লিখি ওটার সাথে সার্চের একটা বাটন আছে ম্যাগনিফাইং গ্লাসের মতো, ওটা বলেছি। হ্যাঁ হ্যাঁ, সার্চ বাটন এইটা। জি জি। ওখানে লেখেন ইওর ইনফো, ওয়াই ও ইউ আর ও আর ইউর ইনফো। ইনফো। এখন ওপেন করুন, এখানে ওপেন দেন, এখানে ডান পাশে ওপেন আছে দেখেন। মানে এটা একটা প্রসেসে হয়, আমি ওইটা জি, আপনার প্রশ্নটা শুনি। জি স্যার, এই যে এখানে যে একাধিক ইউজার ক্রিয়েট করা যায় স্যার, এটা একটু দেখাবেন কেমনে? একাধিক ইউজার, আচ্ছা এটা আমাদের মেবি আছে আর কি, একাধিক ইউজার। ওকে, তো আমি স্ক্রিনটা আবার শেয়ার করে দিচ্ছি। তো কন্ট্রোল প্যানেল এই ছিল আমাদের কাজ। এখানে মেবি কন্ট্রোল প্যানেল আর যদি কোনো কাজ থাকে যেটা আপনাদের আসার সম্ভাবনা আছে, এটা নাই। তবে এখন যেগুলো আছে এটা হলো ক্লক অ্যান্ড রিজয়েন, আপনার যে ঘড়ির এই যে আমাদের এখানে যে টাইমের বিষয়টা থাকে সেটা আমরা এখান থেকে করতে পারি। তারপর ইজ অফ অ্যাক্সেসের কাজগুলো এখানে করতে পারি। এখান থেকে আমাদের যেটা সবচেয়ে বেশি লাগবে সেটা হলো প্রোগ্রাম এবং আপনার এই যে এইটা ইউজার অ্যাকাউন্ট। আর আপনি যদি আইটির উপরে অ্যাসেসমেন্ট দিতে চান তখন আপনাকে যে হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড এবং নেটওয়ার্ক ও ইন্টারনেট এই দুইটা বিষয়ে চলে আসবে। তো আমাদের স্যার একটা বিষয় ছিল স্যার, জি স্যার বিষয়টা হলো স্যার আমরা কি স্যার যে আইপিএলটা দিব স্যার লেভেল 1টা, ওটা কি স্যার কম্পিউটার অপারেশনে দিব নাকি আইটি তে দিব? কম্পিউটার অপারেশন। আচ্ছা স্যার, এখানে স্যার বেটার কোনটা হবে স্যার, কম্পিউটার অপারেশন নাকি আইটি, কোনটা স্যার বেশি আমাদের ভালো হবে কারোর ক্ষেত্রে? আপনার ভালো একটা কোশ্চেন করছেন অবশ্য। আপনি যদি আইটি দিয়ে আপনি লেভেল 1 কমপ্লিট করে লেভেল 2, 3, 4 এইভাবে যেতে চান তাহলে আপনার লেভেল 1টা খুব ইজি। লেভেল 1-এ যেটা থাকবে সেটা হলো যে আপনার মাইক্রোসফট ওয়ার্ডে আপনার কিছু কাজ দিবে, এক্সেলে কিছু কাজ দিবে এবং পাওয়ার পয়েন্টে কাজ দিবে, এটা হলো প্র্যাকটিক্যাল। আবার জি স্যার। ডেমনস্ট্রেশনে গিয়ে আপনাকে কিছু কাজ দিবে, সেটা হলো যে আপনার কম্পিউটার টোটাল খুলে ফেলতে হবে। খুলে ফেলে আপনার এসএসআর আপনাকে দুইটা কথা বলবে যে আপনার কম্পিউটার প্রসেসরটা আমাকে দেখান আর হলো পাওয়ার সাপ্লাইটা আমাকে দেখান, এই দুইটা হাতে নেন। মানে মানে উনি দুইটা প্রসেসর আপনাকে খুলতে বলা মানে হলো আপনার কম্পিউটারের মাদারবোর্ড টোটাল খুলে ফেলতে হয়। একটা জি, জি, question, জি, ওনাকে স্যার, মানে ঠিক আছে। আপনাকে কিন্তু বলতে হচ্ছে না যে আপনি কেবল খুলে নেন, আপনি এই কেবল খুলেন ওই কেবল খুলেন, এটা বলবে না। আপনাকে একটাই কোশ্চেন করবে, প্রসেসরটা আমাকে দেখান। আপনি যদি প্রসেসর দেখাইতে চান তাহলে আপনাকে টোটাল কম্পিউটার খুলে ফেলতে হচ্ছে, বাকি থাকে হলো পাওয়ার সাপ্লাই। এই জন্য এসএসআর কোশ্চেন করে যে আপনি আমাকে প্রসেসর এবং পাওয়ার সাপ্লাই এই দুইটা আপনার হাতে নিয়ে আমাকে দেখাবেন। এটা হলো একটা প্র্যাকটিক্যাল থাকে। আর একটা প্র্যাকটিক্যাল হলো উইন্ডোজ দেওয়া। এটা হলো মানে আপনি যদি অপারেটিং সিস্টেম দিবেন, কিছু সফটওয়্যার ইনস্টল করে দিবেন, শেষ।
এটা হলো আইটিতে আপনার অ্যাসেসমেন্টের জন্য মানে ফার্স্ট লেভেল। যখন আপনার সেকেন্ড লেভেলে যাবেন তখন আপনাকে শিখতে হবে লিনাক্স। জি স্যার। এই যে মানে সেকেন্ড লেভেলে গিয়ে আপনার অনেক সময় প্রবলেম হয়, কারণ অনেকে লিনাক্স সম্পর্কে জানে না বা বোঝে না। আর যারা হলো কম্পিউটার রিলেটেড পার্সন না, তাদের জন্য লিনাক্সটা অনেক বেশি কঠিন হয়ে আসে। তো এই জন্য আর কি ওই দিক দিয়ে আপনার সামনের দিকে আগানোর চেয়ে বেটার হলো আমরা কম্পিউটার অপারেশন দিয়ে আগানো। কারণ কম্পিউটার অপারেশনে আপনাকে যে আমার একটা কোশ্চেন ছিল। জি অবশ্যই। জি, কোশ্চেন করতে চাচ্ছিলেন কেউ একজন? স্যার আমার কোয়েশ্চেনটা শেষ হয়নি আর কি এখনো স্যার, আমি উত্তরটা সম্পূর্ণ পাই নাই। আচ্ছা ওকে। তো না একজন আমাকে নক দিল আর কি। তো যেটা বলতেছিলাম যে আইটিতে যদি আপনি উপর দিকে যেতে চান তাহলে আপনাকে লিনাক্সে যেতে হবে। লিনাক্সটা অনেক সময় কঠিন হয়ে যায় অনেকের জন্য। যদি কেউ লিনাক্স সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে সে আইটি দিয়ে আপনার উপরের দিকে আসতে পারে, লেভেল 1 2 3 4 কমপ্লিট করতে পারে। কিন্তু যদি তার লিনাক্স বা এই ধরনের মানে নেটওয়ার্কিং সম্পর্কে ভালো ধারণা না থাকে, তখন ওই সকল ব্যক্তি আসে হলো আপনার এই কম্পিউটার অপারেশন এই লাইন দিয়ে। এই লাইন দিয়ে আপনার সামনের দিকে উপরে যেতে পারেন, কারণ এখানে আপনার মানে খুব বেশি কঠিন কোনো কিছু নাই। আপনি ফার্স্ট লেভেলে বেসিক জিনিস জানবেন, সেকেন্ড লেভেলে গিয়ে আপনাকে জি কেউ স্যার আমার আসলে স্যার কম্পিউটার সম্পর্কে স্যার ধারণা আছে, ওটা সমস্যা নাই স্যার। কম্পিউটার সকল পার্টস খোলা, সেট আপ করা, স্যার উইন্ডোজ দেওয়া এই টাইপের কাজ জানা আছে, কোডিং করা এগুলো জানা আছে মোটামুটি। তারপর ক্যাট ক্যাম এগুলো জানা আছে। এখন স্যার কথা হলো স্যার, আমার চাকরির ক্ষেত্রে স্যার কোনটা বেশি গুরুত্ব হবে, আইটি সাপোর্টটা নাকি স্যার কম্পিউটার অপারেশনটা? চাকরির ক্ষেত্রে আসলে এটা তো ডিপেন্ড করে আপনি কিসের উপরে কাজ করতে চান বা আপনার কর্মক্ষেত্রটা কি এবং আপনার কাছে ভালো লাগে কোন জায়গাটা, এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আসলে মানে আপনি যদি আমাকে পার্থক্য তৈরি করতে বলেন, আমি বলবো সব জায়গায় গুরুত্বপূর্ণ। যেমন আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিতে চাই, মেস আমরা কিন্তু 2 টাকাতে কিনি, জি বাট যে উৎপাদন করতেছে সেও কিন্তু একজন কোটিপতি। জি আবার যে হলো আপনার সফটওয়্যার বিক্রি করতেছে বা ধরেন ফ্রিজ বিক্রি করতেছে, টিভি বিক্রি করতেছে, এক একটা টিভি কিনতে গেলে আপনাকে 30,000 40,000 দিয়ে কিনতে হচ্ছে, সেও কিন্তু কোটিপতি। আপনি কাজ কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার। আচ্ছা স্যার একটা বিষয় স্যার, আমি স্যার কম্পিউটার অপারেশনের লেভেল 1টা সম্পন্ন করি, এরপর কি স্যার আমি আইটি তে লেভেল 1 দিতে পারবো হ্যাঁ কিনা? অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। জি স্যার, তাহলে স্যার ঠিক আছে স্যার। জি ওকে। স্যার Thank you. একজনে কয়টা সাবজেক্টের উপর লেভেল করতে পারে? স্যার আমি জানা মতো সর্বোচ্চ 3টা করতে পারি। হ্যাঁ 3টা করতে পারে, কিন্তু আমি আমার কাছে যতটুকু তথ্য আছে সে আরো করতে পারবে আর কি। মানে ওই ধরনের অ্যাক্সেস গুলো দিচ্ছে আর কি, কারিগরি বোর্ড ওইভাবে চিন্তা করতেছে, আমি যদি ভুল না করি আর কি। ওকে আমরা ইয়েতে চলে আসি, সেশনে চলে আসি। তো এইটুক যদি আমার কমপ্লিট হয় তাহলে আমরা কন্ট্রোল প্যানেল থেকে বের হতে যাচ্ছি। এটা হলো আমার কন্ট্রোল প্যানেল ছিল। আর একটু যদি ব্রেক দিতেন, নাকি নামাজের জন্য ব্রেক দিবেন আজকে না? জি জি অবশ্যই। ও সরি, আমি তো ভুলেই গেছি। আমরা তাহলে একটা ব্রেক নেই, যেহেতু 8:25 বাজে, আমার একটু আগে মনে করে দেবেন, জামাত কিন্তু অলরেডি শেষ। সমস্যা নেই, জাস্ট করে নিয়ে আসতে হবে। আমরা কি ব্রেক নিব তাহলে এখন? জি স্যার, ব্রেক দেন স্যার। তাহলে আমরা 15 মিনিটের ব্রেক নেই, তাহলে আমরা 30-40-এ চলে আসবো আর কি সবাই। জি স্যার, ইনশাআল্লাহ। জি স্যার। তাহলে আমরা বের হচ্ছি। আর আজকে আমরা মানে আমি আর কি আপনাদের কাছ থেকে একজনের স্ক্রিন শেয়ার করে যদি বা আপনাদের মানে এই টাইমটা 15 মিনিট সময়টা যদি আমরা আচ্ছা, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি মাসুদুর রহমান সাহেব বলেন। জি, আমি না এই হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই, যার জন্য আমি লিংকটা ওইভাবে পাই না। আচ্ছা আচ্ছা, আপনি নাম্বারটা আমাকে যদি একটু চ্যাট বক্সে দিয়ে দেন, আমি অ্যাড করে নিই। ওকে। এই 15 মিনিট সময়টা আমরা যদি কোনো মানে কেউ যদি কোনো কিছু বলতে চান, আমরা একটু আলোচনা করি, গল্প করি। আচ্ছা মোশাররফ ভাই, জি আমাকে কেউ নক করছেন?
হ্যাঁ ভাই, আমি একটু কথা বলতাম। জি প্লিজ বলুন। হ্যাঁ, বিষয় হলো আমি আসলে লেভেল সম্পর্কে ঠিক আসলে আমার জানা নাই। আসলে লেভেলটা সম্পর্কে আপনার কি ধারণা? ভাই শুনেন, লেভেল হলো আপনার টোটাল 6টা লেভেল আছে, ঠিক আছে? 6টা লেভেল আছে এবং প্রি বুক 1 প্রি বুক 2 টোটাল 8টা সিস্টেম আছে আমাদের কাজের। এর মধ্যে আপনার রিসাইকেল বিন তো মানে ডিলিট করলে পরে সেগুলো থেকে ফেরত নিয়ে আসা। ওটাই বলতেছি আর কি। আমরা রিসাইকেল, ও আচ্ছা আচ্ছা। আমরা যদি কোনো ফাইলকে ডিলিট করি, সেই ফাইলটা যেমন এটাকে যদি আমরা ডিলিট করি, সেটা আমার কোথায় চলে যাবে? রিসাইকেল বিনে চলে যাবে। এখন মানে এটা হলো অনাকাঙ্ক্ষিতভাবে বা হঠাৎ করে আমি ডিলিট করে ফেলছি, পরে আমার প্রয়োজন, ওই ফাইলটা আমার খুব দরকার পড়ে, ওই ক্ষেত্রে আমরা কি করি, তখন আবার রিসাইকেল বিনে ঢুকি, ঢোকার পরে দেখি ওই ফাইলটা এখানে আছে, ডিলিট করে দেওয়ার পরে এখানে এসে স্টোর হয়। আমরা এই জায়গা থেকে এই ফাইলটাকে নিতে পারি আবার। এখানে সিস্টেমটা হলো, এখান থেকে আমরা নিতে গেলে কপি করে নেওয়ার কোনো সুযোগ নেই, নিতে হবে আমাকে কাট করে দিলে আমরা এই ফাইলটাকে যদি আবার পেস্ট করি তাহলে এখানে চলে আসবে। দ্যাট মিনস আমরা ডিলিট করার পরেও ফাইলটাকে আবার ফেরত পাই। এখন যদি আমরা কাজ করতে গিয়ে যদি কোনো কারণে আমার কোনো কাজে প্রবলেম, আমি যদি ভুল করে কোনো ফাইলকে ডিলিট করে ফেলি, সেই ফাইলটাকে আবার পুনরায় নিয়ে আসতে গেলে আমরা রিসাইকেল বিন থেকে নিয়ে আসি। এই জন্য রিসাইকেল বিন রিস্টোর দিলেও তো হয়। জি রিস্টোর দিলেও হয়। এটা হলো একটা সিস্টেম হলো আপনি কাট করে নিয়ে আসবেন, আর একটা সিস্টেম হলো আপনি রিস্টোর দেবেন। এই যে এটা কাট করে নিয়ে আসার উপায়টা হলো, কাট করে নিয়ে আসলে হবে কি, আপনি এই ফাইলটাকেই আপনি যে কোনো জায়গায় পেস্ট করতে পারবেন। আর যদি আপনি রিস্টোর দেন, এটাকে যদি আমরা রিস্টোর দিই, তাহলে এই ফাইলটা যে জায়গায় ছিল ওই জায়গায় গিয়ে স্টোর হবে। রিস্টোর দিলে আপনার ফাইলটা যে জায়গা থেকে ডিলিট করছিলেন ঠিক ওই জায়গায় আবার চলে যাবে। আর যদি আপনি কাট করে নিয়ে আসেন, তাহলে ফাইলটাকে আপনার যে কোনো জায়গায় আপনি পেস্ট করতে পারবেন। আমরা কাট পেস্ট সম্পর্কে জানি। কাট পেস্ট হলো, কাট মানে হলো কোনো একটা মানে ডকুমেন্টস বা কোনো একটা ফোল্ডার বা কোনো একটা লেখাকে আমরা কপি করে নিয়ে আসতে পারি। আর পেস্ট মানে ওই লেখাটাকে আমরা আরেকটা জায়গায় পেস্ট করতে পারি। আমরা সামনে দেখবো এটা। তো এই রিসাইকেল বিনের কাজ এইটুকুই, যে আমাদের কোনো ফাইল ডিলিট হয়ে গেলে সেই ফাইলটাকে আমরা রিসাইকেল বিনে খুঁজে পাবো, প্রয়োজনে এখান থেকে আমরা এটাকে কাট করে নিতে পারবো বা রিস্টোর করে নিতে পারবো। এই মানে এটা হলো রিসাইকেল বিনের কাজ। যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা এটা স্যার আমার একটা কোয়েশ্চেন আছে স্যার। যদি স্যার ডেস্কটপে রিসাইকেল বিনের আইকনটা না থাকে, তাহলে স্যার ওটা কিভাবে আনতে হবে ওটা একটু স্যার। ওই জায়গাতে আমরা যাব। ওটা আমার যে প্রপার্টিস আছে, প্রপার্টিস আমরা ওখানে ওটা দেখতে পারবো। তো এইটুক ছিল। তারপর আমরা ফাইল নিয়ে একটু আলোচনা করব আজকে। ফাইল এবং ফোল্ডার দুইটা বিষয়ে। এই বিষয়গুলো আমরা যারা কম্পিউটার ইউজ করি তারা খুব ভালোভাবে জানি। ফাইল এবং ফোল্ডার সম্পর্কে যদি একটু কেউ বলতে চান আর কি। আমি কি একটু বলতে পারি? জি অবশ্যই। আমি যদি উদাহরণ দিয়ে বললে কি ভালো হবে না? জি অবশ্যই বলেন। যদি আমরা ঘরকে ফোল্ডার মনে করতে পারি আর ঘরের ভিতরের জিনিসপত্রগুলোকে ফাইল মনে করতে পারি, কিন্তু ফাইলের এক্সটেনশন থাকে, ফোল্ডারের কোনো এক্সটেনশন থাকে না। ভেরি নাইস। আরো যদি কেউ যোগ করতে চান ওনার সাথে। আমরা আরো যদি কেউ যোগ করতে চাই, মাসুদুর রহমান ওনার সাথে যদি আরো কিছু যোগ করতে চাই বলতে পারি। ওকে স্যার জি। ফাইলগুলো হচ্ছে আপনার এটা ফোল্ডারের একটা এক্সটেনশনটা স্যার ফোল্ডারের মধ্যে সীমাবদ্ধ, আর ফোল্ডার হচ্ছে অনেকগুলো ফাইলের একটা সংরক্ষণের আছে। গুড। মেবি চলে আসছে আর কি, অ্যান্সারটা চলে আসছে। মানে এখানে দেখেন সুন্দর করে বলে দেওয়া আছে, একটি কম্পিউটার ফাইল হলো একটি তথ্য যা কম্পিউটার প্রোগ্রামের নিকট গ্রহণযোগ্য। মানে মানে আমার কাছে মনে হয় এটা ভাষাটা একটু কঠিন করে লিখছে। আমি যদি সহজ করে বলতে চাই, আমি এক্সাম্পল সহ যদি দেখতে চাই, যেমন আমরা এখানে রাইট বাটন ক্লিক করলে নিউ নামে একটা অপশন আছে, যেখানে আপনার আসলে এখানে দুইটা কথা আছে, একটা হলো ফোল্ডার, আর ফোল্ডার ব্যতীত বাকি যেগুলো আছে এগুলোকে আমরা বলছি ফাইল। আমি যদি ওয়ার্ড নিয়ে কোনো কাজ করতে চাই, তাহলে মাইক্রোসফট ওয়ার্ডকে ক্লিক করলে তাহলে একটা মানে তৈরি হয়ে যাচ্ছে। এখন এই যে তৈরি হচ্ছে এটাকে আমরা কি বলি, ফাইল না ফোল্ডার?
ফাইল স্যার। এটা- ফাইল বলি স্যার, ফাইল। এটাকে আমরা ফাইল বলি। দ্যাট মিনস এটার উপরে ক্লিক করলে আমরা এখানে কিন্তু এই যে লিখতে পারতেছি। হ্যাঁ, ফাইলের ভিতরে আমরা লিখতে পারি। এখন এটাকে আমরা বলছি ফাইল। এখন এরকমভাবে আমরা আরেকটা ফাইল নিতে পারি। ওয়ার্ড নিলাম, আমরা পাওয়ার পয়েন্টের একটা ফাইল নিতে পারি, তাহলে পাওয়ার পয়েন্টের ফাইল হবে এটা। আমরা যদি এক্সেলের একটা ফাইল নিতে চাই, এই যে এক্সেল, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এটার একটা ফাইল নিতে চাইলে এক্সেলের একটা ফাইল। এই যে ইন্ডিভিজুয়াল এক একটা সিস্টেমকে বলা হচ্ছে ফাইল। আর ফোল্ডার হলো যে আপনি নিউতে যাবেন, এই যে এখানে ফোল্ডার লেখা আছে, এটার উপরে ক্লিক করলে এটা হলো ফোল্ডার। এই যে ফোল্ডার আর বাকিগুলো হলো ফাইল। এই যে এখানে যে 4টা আছে এগুলাকে বলা হচ্ছে ফাইল। আমরা চাইলে এই ফাইলগুলোকে এই ফোল্ডারের ভিতরে দিয়ে দিতে পারি। এই যে দেখেন, এই যে 4টে চলে আসছে। কিন্তু আপনার ফাইলের ভিতরে আমরা যদি এটাকে কাট করতে চাই, এখান থেকে কাট করে এখানে দেই, দেখেন এটা হলো এই যে এগুলোকে বলছি আমরা ফাইল। এই একটা ফাইল, এই ফাইলকে এই ফাইলের ভিতরে দেওয়া যাবে না, সে নিবে না। বাট আমরা একটা ফাইলকে একটা ফোল্ডারের ভিতরে দিতে পারি। দেখেন এই যে টান দিয়ে নিয়ে ছেড়ে দিলে ওই দুইটা এখানে চলে আসছে। আমি কি বোঝাতে পারতেছি কিনা? ফাইল হলো সিঙ্গেল, এই ফাইল আর ফোল্ডার হলো একটা জায়গা। ওই যে মাসুদুর রহমান সাহেব বললেন যে ফোল্ডার হলো একটা ঘর, আর ঘরের যে আসবাবপত্রগুলো আছে এগুলো হলো এক একটা ফাইল। যেমন আপনার ঘরের ভিতরে একটা ফ্রিজ থাকতে পারে, এটা একটা ফাইল। আপনার ঘরে একটা সোফা থাকতে পারে, এটা একটা ফাইল। আপনার ঘরে একটা টিভি থাকতে পারে, এটা একটা ফাইল। এটা হলো সিঙ্গেল এক একটা ফাইল। এখন টিভির ভিতরে আপনি অন্য কোনো টিভি বা অন্য কোনো ডিভাইস ঢোকাতে পারবেন না। ফ্রিজের ভিতরে আপনি অন্য কোনো ফ্রিজ দিতে পারবেন না। দ্যাট মিনস আমরা বলতেছি ফাইলের ভিতরে আরেকটা ফাইল যাবে না, বাট ফোল্ডারের ভিতরে আরেকটা ফাইল যাবে। যেমন আপনার ফ্রিজকে আপনি আরেকটা রুমে রাখতে পারেন, মানে সহজভাবে যদি আমরা বলতে চাই আর কি। আবার এখানে আরও একটা আছে, আমরা একটা ফোল্ডারকেও আরেকটা ফোল্ডারের ভিতরে রাখতে পারি। যেমন যদি আমরা আরেকটা ফোল্ডার নেই, যেটার নাম দিলাম হলো মুসলিম দিয়ে আমরা করলাম। এই যে এই ফোল্ডারটাকে আমরা চাইলে, কেউ একজন মেবি জয়েন করছে, জি, আমরা যদি এই যে এই ফোল্ডারকে এই ফোল্ডারের ভিতরে দিতে চাই, তাহলে দেখেন এই ফোল্ডারটা চলে আসছে, এর ভিতরে ক্লিক করলে মুসলিম আসছে। তার মানে আমরা যেটা বলতে চাচ্ছি যে ফাইল হলো সিঙ্গেল, যেখানে হলো আরেকটা ফাইলকে আপনি অ্যাড করতে পারবেন না। বাট ফোল্ডার হলো একটা ঘরের মতো, যেখানে আমি ইচ্ছা মতো করে যত ইচ্ছা আমরা ফাইলকে ফোল্ডারের ভিতরে দিতে পারি। শুধু ফাইল দিতে পারি না, আমরা ফোল্ডারকেও ফোল্ডারের ভিতরে রাখতে পারি। আমি কি ক্লিয়ার? জি স্যার। বিষয়টা কি, এটা কিন্তু খুব জরুরি একটা বিষয়। যদি কেউ এই জায়গাটা না বুঝে বলবো। যদি এটাকে এইভাবে বলি স্যার, যে আমরা তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্বন্ধে অবগত। জি, তো ফাইল হলো এমন একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যার দ্বারা আমরা যে কোনো কাজ আউটপুটের জন্য তৈরি করে আমরা সেভ করে রাখি, সেটা হলো ফাইল। এবং এই ফাইল সেভ করাটাকে আমরা যদি কোনো নির্দিষ্ট স্থানে আমরা সংরক্ষণ করি, সেটা হলো ফোল্ডার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাইস, হবে, অবশ্যই হবে। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে এই ফাইল এবং ফোল্ডার নিয়ে, তাহলে আমরা একটু আলোচনা করব, মানে আরেকবার একটু আলোচনা করব। যদি ফাইল এবং ফোল্ডার নিয়ে যদি কারো কোনো জানার থাকে। অ্যাসেসমেন্টের সময় তো আমরা এইভাবে করে, ওই যে উপরে যে কথাটা লেখা ছিল ওইভাবে না লিখে, আমরা তো আমাদের বোঝানোর মতো ক্ষমতা করে এইভাবে করে লিখলেও তো আমাদের। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে, অবশ্যই হবে। আমার এই যে এই জায়গায় সুন্দর করে দেওয়া আছে। আমি মানে আপনাদের ওইটুক যদি বুঝতে প্রবলেম না থাকে, তখন আমি ফাইল সম্পর্কে আরো একটু কথা বলবো। মানে আমি যতটুকু বলছি যে এগুলো হলো সিঙ্গেলগুলোকে বলছি আমরা ফাইল, আর এগুলাকে বলছি আমরা ফোল্ডার। ফোল্ডার দেখতে এরকম, এটা আইকন দেখলে আমরা চিনবো যে এখানে দেখেন এই যে এটা একটা ফোল্ডার, তারপরে এটা একটা ফোল্ডার, এটা একটা ফোল্ডার, এটা একটা ফোল্ডার, বাট এটা একটা ফাইল। এই যে এটা একটা ফাইল, এগুলো হলো ফাইল। সিঙ্গেলগুলোকে বলছি আমরা ফাইল। এখন যদি এই ফাইল এবং ফোল্ডার, এই যে মানে এরকম টাইপের যেটা দেখবেন সেটাই ফোল্ডার। এটা ছাড়া বাকি যেগুলো আমরা দেখি সাধারণত এগুলো ফাইল। আবার এই জায়গায় কিছু কারণ আছে, আমি এটা পরে বলতেছি। আপাতত আমরা সবাই এটা ক্লিয়ার কিনা যে ফাইল কোনটা আর ফোল্ডার কোনটা? সরি, কেউ একজন বলতেছিলেন কিছু, কেউ একজন কিছু বলতেছিলেন।
আচ্ছা, ওকে। তো যদি এটুকু আমরা ক্লিয়ার থাকি তাহলে আমি আরেকবার একটু বলে নিচ্ছি। ফাইল হলো আমাদের সিঙ্গেল, যেমন আমার অডিও কোনো একটা গান, সেটা একটা ফাইল। আমার ভিডিও কোনো একটা গান, সেটা একটা ফাইল। আমার একটা ছবি আছে, আমি কম্পিউটারে রেখে দিছি, এই যে সিঙ্গেল যে ছবিটা আছে সেটাও একটা ফাইল। আবার এই যে যে অডিও ভিডিও বা সিঙ্গেল, এখন আমার লেখা টাইপের কোনো কিছু থাকতে পারে, সেটাও একটা ফাইল। ফাইল চেনার জন্য আরেকটা উপায় হলো ফাইলের পরে এক্সটেনশন থাকে। এই যে এটা হলো ফাইল নেম, আর পরেরটা হলো ফাইলের এক্সটেনশন। এই যে এইটা হলো একটা গানের নাম, আর লাস্টে দেওয়া আছে .mp3। mp3 মানে হলো কিন্তু আমরা জানি অডিও গান। তার মানে আমরা যখন এইটাকে দেখবো, এই নাম দেখেই বুঝতে পারবো যে এটা একটা অডিও গান। জেপিজি মানে হলো কোনো একটা ইমেজ, আমরা এই যে এই ফাইলের নাম দেখেই বুঝতে পারবো যে এটা একটা ছবি। আমি কি ক্লিয়ার? জি স্যার। স্যার জি, ওকে। তো জি স্যার। জি, ফাইল হলো এটা, ফাইল হলো সিঙ্গেল এবং ফাইলের একটা এক্সটেনশন থাকবে। মাসুদ সাহেব বলতেছিলেন যে ফাইলের এক্সটেনশন থাকে। আর ফোল্ডার হলো আপনার কোনো এক্সটেনশন থাকবে না। ফোল্ডার দেখতে এই যে এরকম, আমি যেটা স্ক্রিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এই যে এটা হলো আমার ফোল্ডারের আইকন। আমরা যেখানে ওইটাকে দেখব সেটাই আমরা জেনে না রাখতেছি এটা হলো ফোল্ডার। এখন এই ফোল্ডারের ভিতরে আমরা কি করতে পারি, যে আমাদের ইচ্ছা মতো করে তথ্যগুলোকে জমা রাখতে পারি। একটা ফোল্ডারের ভিতরে আমরা একাধিক ফাইলও রাখতে পারি, একটা ফোল্ডারের ভিতরে আমরা একাধিক ফোল্ডারও রাখতে পারি। বাট একটা ফাইলের ভিতরে আমরা একাধিক ফোল্ডারও ঢুকাইতে পারবো না, একটা ফাইলের ভিতরে আমরা অন্য কোনো ফাইলও দিতে পারবো না। এই জায়গায় একটু মানে কারেকশন আছে, সেটা হলো যে এক্সেলে যখন আমরা কাজ করি, এক্সেলে তখন আমরা মানে একটা ফাইলের ভিতরে আমরা আলাদা আলাদাভাবে ফাইল নিতে পারি। আমরা যখন এক্সেল নিয়ে কাজ করব তখন এটা দেখবো আর কি। তো যদি ফাইল এবং ফোল্ডার নিয়ে কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা সামনে আগাইতে চাচ্ছি। জি স্যার, সামনে আগান। সামনে আগান স্যার। এর পরবর্তীতে আমাদের আলোচনা হলো কম্পিউটার ভাইরাস সংক্রান্ত। ভাইরাসটা হলো যে আচ্ছা, অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিলে, আচ্ছা আমি লিঙ্কটা আবার দিয়ে দিচ্ছি আপনাকে। কম্পিউটার ভাইরাসটা আসলে কি, এটা কি আমরা জানি? যেমন আপনাকে এসএসওর কোশ্চেন করবে কম্পিউটার ভাইরাস কি, এটার অনেকগুলো মানে ডেফিনেশন আছে। কিন্তু এসএসওর মানে আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে এখান থেকে যারা এসএসওর থাকে তারা সবসময় মানে যখন আমাদের অ্যাসেসমেন্ট নেয় তখন তারা কোশ্চেন রেডি করে নিয়ে আসে, এবং শুধু কোশ্চেন না, অ্যান্সার সহ রেডি করে নিয়ে আসে। উনি যেটা পছন্দ করে সেটা হলো যে উনি কোশ্চেন উনি যে অ্যান্সারটা জানে ওই অ্যান্সারটাই মানে উনি নিতে পছন্দ করে। মানে বিষয়টা অনেকটা এরকম যে এসএসওর যদি মনে করে যে সূর্য পশ্চিম দিক থেকে উঠে পূর্ব দিকে অস্ত যায়, আপনাকে ওইটাই মানতে হবে। মানে এসএসওর উনি যেটাকে বলবে রাইট, ওইটাই রাইট। এই জন্য এসএসওর যে সকল কোশ্চেনগুলো নিয়ে আসে আমরা অ্যাসেসমেন্টের আগে ওই কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করি যে উনি এইভাবে কোশ্চেন করবে আর এটার অ্যান্সারটাও আমার এটাই হবে, কারণ উনি এটাই জানে। যেমন আমরা ওয়ার্ডে যদি কোনো কাজ করি, এক একটা কাজকে আমরা অনেকগুলো উপায়ে করতে পারি, বাট উনি যে সিস্টেমটা জানে ওনাকে ওই সিস্টেমটা দিলেই উনি হ্যাপি হবে, আদারওয়াইজ উনি হ্যাপি হতে চায় না। তো এই জন্য আর কি মানে এই প্রসঙ্গটা বলার একটা কারণ ছিল। আমরা যদি একটু সবাই বলি যে কম্পিউটার ভাইরাসটা আসলে কি, এটা সম্পর্কে যদি একটু বলতে চাই, কেউ যদি জানে আর কি। স্যার মূলত ভাইরাস হলো একটি প্রোগ্রাম যা স্যার কম্পিউটারের ফাইলগুলোকে ক্র্যাশ করে এবং কম্পিউটার স্যার যে সফটওয়্যার গুলো আমরা ইউজ করি ওগুলোর উপর একটা ইফেক্ট সৃষ্টি করে স্যার। এতে স্যার আমাদের কম্পিউটার গুলো স্যার আমাদের কাজের জন্য উপযুক্ত থাকে না, অনেক অনেক জরুরি ফাইলগুলো স্যার নষ্ট হয়ে যায়, ক্র্যাশ হয়ে যায়, এবং আমাদের কম্পিউটারটা বিভিন্নভাবে স্লো হয়, সে সঠিক এফিসিয়েন্সির সাথে কাজ করতে পারে না স্যার। থ্যাংক ইউ আপনাকে। যদি আরেকটু কারেকশন করতে চাই, আর কেউ যদি ওনার সাথে যুক্ত করতে চাই।
ভাইরাস হচ্ছে একটি অনাকাঙ্ক্ষিত প্রোগ্রাম যেটা চাই না। সরি, আমি মানে আপনার কথাটা ক্লিয়ার শুনিনি, আরেকবার যদি একটু কাইন্ডলি বলতেন। অনাকাঙ্ক্ষিত প্রোগ্রাম যেটা আমরা চাই না, অনাকাঙ্ক্ষিত প্রোগ্রাম। অনাকাঙ্ক্ষিত প্রোগ্রাম, আচ্ছা। আর যদি কেউ যুক্ত করতে চাই? ওকে, আমি বলে দিচ্ছি আর কি। কম্পিউটার ভাইরাসকে আমরা বলি ক্ষতিকারক প্রোগ্রাম। মানে এটা সঠিক উত্তরটা হলো ক্ষতিকারক প্রোগ্রাম, যেটা হলো আমার কম্পিউটারের যে ফাইল বা ফোল্ডার থাকবে বা ডকুমেন্টসগুলো থাকবে সেগুলোকে নষ্ট করে দেয়। এই যে নষ্ট করে দেওয়ার জন্য যে প্রোগ্রামটা দেওয়া হচ্ছে সেটা হলো কম্পিউটার ভাইরাস। এই যে আমরা সফটওয়্যার ইউজ করি বা বিভিন্ন কম্পিউটারের বিভিন্ন সিস্টেমগুলো ইউজ করি, এই সিস্টেমগুলো যেমন আমাদেরকে দেওয়া হচ্ছে ঠিক এরকম ভাইরাসগুলোকেও দেওয়া হচ্ছে। যেমন এই যে আমরা বর্তমানে যে প্যান্ডেমিক মুহূর্তে আছি, করোনা ভাইরাস, এটাও কিন্তু কোনো না কোনোভাবে ছড়িয়ে আসতেছে। আবার যারা ছড়াচ্ছে তারাই কিন্তু আবার ভ্যাকসিন দিচ্ছে আমাদেরকে। কারণ এটা কিন্তু ওয়ান কাইন্ডস অফ বিজনেসও হতে পারে, যে আমি আপনাকে একটা ভাইরাস ছড়াই দিচ্ছি এবং ওই ভাইরাস থেকে আপনি নিজেকে মুক্ত করতে গেলে আপনি আবার অ্যান্টিভাইরাস ইউজ করতেছেন। ঠিক ওই জায়গা থেকেই আমরা এই যে এই কম্পিউটার ভাইরাসগুলো পাচ্ছি। কম্পিউটার ভাইরাসগুলো আমরা বিভিন্ন উপায়ে আমাদের কম্পিউটারে আসে। আপনি যেমন আমরা যদি কয়েকটা এক্সাম্পল দেই, যে আমরা কম্পিউটার যখন পেন ড্রাইভ ইউজ করি, এই পেন ড্রাইভের মাধ্যমে আমার কম্পিউটার ভাইরাস আসতে পারে। আমরা অনেক সময় মোবাইল দিয়ে ডাটা কেবল কানেকশন করে আমরা মোবাইল থেকে তথ্য নেওয়ার চেষ্টা করি বা দেওয়ার চেষ্টা করি। ঠিক ওই সময় আমার এই কেবলের মাধ্যমে আমার কম্পিউটারের ভিতরে এই ভাইরাসগুলো ঢুকে যায়। এই যে ভাইরাসগুলো ঢুকতেছে এবং এই ভাইরাসগুলো ঢুকে আমার কম্পিউটারের যে ফাইল বা ফোল্ডারগুলো আছে এগুলোকে নষ্ট করতে চায় বা নষ্ট করে দেয়। এটা করে দেয় তার ক্ষমতার উপরে ডিপেন্ড করে। যদি কিছু ভাইরাস আছে যেগুলো হলো আমার ফাইলকে নষ্ট করতে পারে না, আবার কিছু ভাইরাস আছে ফাইলকে একদম ড্যামেজ করে দেয়। এরকম কিছু যদি আমরা কম্পিউটার ভাইরাসের কথা বলতে চাই, এই যে এগুলোকে বলা হয়েছে কম্পিউটার ভাইরাস। আমরা এই কোশ্চেনটা মনে হয় আপনাদের পরীক্ষায় ছিল যে নিচের কোনটি কম্পিউটার ভাইরাস। মানে এই যে এই শব্দটাও কিন্তু একটা ভাইরাস, যেটা হলো আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে কোনো না কোনোভাবে অ্যাটাক করছে, মানে আমি যদি ভুল না করি। ওকে, জি স্যার। হ্যাঁ, কে বললেন জি স্যার? একটু আরেকবার যদি বলতেন। জি স্যার, আমি বলছি। আব্দুল্লাহ, জি। তাহলে আপনাকে শুধু অ্যাটাক করছে, আর কাউকে মনে হয় অ্যাটাক করে না এই ভাইরাস। তো বলা হচ্ছে কি কোড রেড, এটা হলো একটা ভাইরাসের নাম। আই লাভ ইউ একটা ভাইরাসের নাম। স্ক্ল্যামার একটা ভাইরাসের নাম। মাইডুম, তারপরে SOBG.F, এটা হলো একটা ভাইরাসের নাম। এই ভাইরাসগুলো এছাড়া আরও কিছু ভাইরাস আছে। এই ভাইরাসগুলো করে কি আমাদের পেন ড্রাইভ বা ডাটা কেবল বা অন্য কোনো ওয়েতে আমাদের কম্পিউটারে ঢুকে যায় এবং আমাদের চলমান যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোকে নষ্ট করে দেয়। তো এগুলোকে আমরা ভাইরাস বলছি। এখন এই ভাইরাসগুলোকে প্রোটেক্ট করার জন্য আমরা অ্যান্টিভাইরাস ইউজ করি, যাতে এই ভাইরাস আপনার কম্পিউটারে ঢুকে গেলেও যাতে করে আপনার ফাইলকে ড্যামেজ করতে না পারে বা নষ্ট করতে না পারে, সেজন্য আমরা একটা প্রোটেকশন হিসেবে অ্যান্টিভাইরাস ইউজ করি। অ্যান্টিভাইরাসগুলো আমাদের যেটা করে ওই ফাইলগুলোকে প্রোটেক্ট করে। এরকম কিছু অ্যান্টিভাইরাস এখানে বলা হচ্ছে, যেমন এখানে 6টা অ্যান্টিভাইরাসের কথা বলা হচ্ছে। এগুলোকে বলছি আমরা, আমি একটু মুড হয়ে যাচ্ছে, আমার একটা কল আসছে, জরুরি কল, 1 মিনিট। আমরা একটু এই ভাইরাসের নামগুলো দেখতে থাকি, আমি 1 মিনিট আসতেছি। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। আমি যে একটা অনলাইন ক্লাস নিচ্ছিলাম, 10টায় শেষ হবে। হ্যাঁ ঠিক আছে। ওকে, সরি, আমি একটা জরুরি কল আসছিল। আমরা কি আছি সবাই? ওকে, তো আমরা বলছিলাম যে অ্যান্টিভাইরাস এবং ভাইরাস সংক্রান্ত। অ্যান্টিভাইরাসগুলো হলো এগুলো, এই যে রিপ অ্যান্টিভাইরাস, তারপরে ম্যাকফি,
তারপরে পিসিসিলিন, অ্যাভাস্ট, ক্যাসপারস্কি, নটর, এভিজি, এগুলোকে বলছি আমরা অ্যান্টিভাইরাস। এগুলো করে কি আমাদের প্রোগ্রামগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য এগুলোকে আমরা ব্যবহার করে থাকি। তবে এর ভিতরে আমরা অ্যাভাস্ট বা ক্যাসপারস্কি এই দুইটাকে সবচেয়ে বেশি ইউজ করি এবং আমরা এটার নামটা সবচেয়ে বেশি জেনে থাকি। আমরা মনে হয় অনেকেই জানি এই অ্যান্টিভাইরাস সম্পর্কে। ওকে, আমরা এইটুকু যদি প্রবলেম না থাকে তাহলে আমরা পরবর্তী যে কাজটা আছে, একটা সফটওয়্যার আমরা কিভাবে ইনস্টল দেই সেটা আমরা দেখব। জি স্যার, সফটওয়্যার ইনস্টল করা দেখেন। জি, ওকে। সফটওয়্যার ইনস্টল করতে গেলে সফটওয়্যারগুলো আমরা একটা সফটওয়্যার যদি আমরা নিতে চাই, যেমন আমার এটা একটা সফটওয়্যার ক্যামতেশে, এটা হলো ভিডিও এডিটিং সফটওয়্যার। আমরা ভিডিওর জন্য যে কাজগুলো করি তখন এই সফটওয়্যার দিয়ে করি। যখন আমরা কোনো একটা সফটওয়্যার ইনস্টল করব তখন এখানে আমাদের দেখতে হবে, কিছু বলতেছিলেন কেউ? সফটওয়্যারগুলো হলো আপনার যখন একটা সফটওয়্যার আমরা ঢুকবো তখন এখানে লেখা থাকে সিরিয়াল নামে একটা ফাইল থাকে, যেটার উপরে আমরা ক্লিক করলে এরকম একটা কোড পাই। এটা হলো ওই সফটওয়্যারের হলো আপনার কোড, যেটার মাধ্যমে আমরা ওই সফটওয়্যারটাকে আমাদের ইউজ করার মতো করে নিতে পারি। এখন এই কোডটা হলো আমরা অনলাইন থেকেও এই সফটওয়্যারগুলো নিতে পারি, বা এই সফটওয়্যারগুলো আমরা যখন কিনবো তখন এই কোডটা আমাদের সফটওয়্যারের সাথে দিয়ে দেওয়া হয়। আমরা এই সফটওয়্যারকে ইনস্টল করতে গেলে যেমন এই যে কেমতেশে, এটা হলো আমার সফটওয়্যারের মূল ফাইল, এই যে এখানে দেওয়া আছে, মানে যেটা স্পেস বেশি, এটার উপরে ক্লিক করলে যদি সফটওয়্যারটা আমার ইনস্টল করা আছে, যার কারণে হয়তো বা নিবে না, আমি একটু দেখি যেটা ইনস্টল করা নেই এরকম সফটওয়্যার আছে কিনা। আমি একটু 1 মিনিট সরান, আমার এখানে সফটওয়্যার নেওয়া নেই কম্পিউটারে। আমরা সফটওয়্যার আগামীকাল একটা সফটওয়্যার নিয়ে সেটা কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমরা দেখব। আর আমরা একটা কাজ করব, সেটা আমি আজকে হয়তো বা আপনাদেরকে মেল করে দেব। আমাদের প্রত্যেকের কম্পিউটারে হয়তো বা আছে যে বিজয় 52 এবং অফিস প্রোগ্রাম, মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, এই দুইটা সফটওয়্যার আমরা ইনস্টল করে রাখবো আমাদের কম্পিউটারে, কারণ আগামীকাল আমরা এগুলোকে নিয়ে কাজ করব প্র্যাকটিক্যালি। সো স্যার, জি স্যার অফিস ও ওয়ার্ডটা স্যার এটা কি 2007টা ইউজ করবো না স্যার 10টা, কোনটা? আমরা 10 ইউজ করব, 7 এখন আসলে মানুষ ইউজ করতে চায় না বা করে না। আমি দুইটা সফটওয়্যার আমি আপনাদেরকে মেল করে দেব। আর এটা হলো আচ্ছা স্যার, যে আপনাদের অনেক সময় আমার মেলগুলো হলো ড্রাফটে চলে যায়, আপনারা একটু ড্রাফট বা স্পামে গিয়ে একটু চেক করবেন যে আপনাদের মেলগুলো ওখানে অনেক সময় স্টোর হয়। মানে এটার সিস্টেমটা হলো যে আমি যখন নতুন কাউকে মেল পাঠাচ্ছি তখন সে মেলের তথ্যগুলো ওখানে গিয়ে স্টোর হচ্ছে। আপনারা একটু আমি মেল করলে ওই জায়গাগুলোতে একটু চেক করুন। কেন স্যার এটা? সরি, ওটা ইয়াহু থেকে আসে তো, স্প্যামে আসে স্যার। জিমেল, ওটা ইয়াহু থেকে আসে তো, এটা করে জিমেল থেকে জিমেল আসলে এটা করতে হবে। জি জি, ইয়াহু থেকে আসে, এই কারণে আর কি। জিমেল থেকে করলে এই প্রবলেমটা হয় না। জি জি, ধন্যবাদ। আমি প্রয়োজনে আপনাকে জিমেল থেকে মেসেজ করব, মানে মেল করব আর কি। ওকে, আর আমার জিমেল অ্যাড্রেস হলো .mp4 থেকে হয়তো আপনাদেরকে মেল যাবে। তো আমি সফটওয়্যারটা দিয়ে দিব, আর কালকে আমরা আজকে আমি সফটওয়্যারটা দিয়ে দিলে আপনি ডাউনলোড করে রাখবেন। কালকে আমরা অনলাইনে সফটওয়্যারটা ইনস্টল করব আর কি, সবাই মিলে। আর আমাদের অ্যাসেসমেন্টে কি বাংলা লেখার কোনো অপশন আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই যে আপনাদের এখানে লেখাই আছে, আমাদের সিলেবাসে আমরা পাবো এই যে টাইপিং ইংলিশ এন্ড বাংলা 9ম ক্লাসে গিয়ে। তখন এটা অগ্র দিয়ে করলে হবে না, শুধু না বিজয় জানতে না, হবে। আর ওরা আসলে অ্যাসেসমেন্টে বিজয়টা চায়, জি স্যার। আমরা বিজয় শিখবো আর কি। তো এই ছিল আর কি, আমাদের এই জায়গাটা ফাঁকা থাকলে এই জায়গাটা আমরা কালকে ট্রাই করব। যদি এই যতটুকু আমরা আলোচনা করলাম এর মাঝখানে যদি কোনো কোশ্চেন না থাকে, আমরা গেট সম্পর্কে একটু আলোচনা করব, এবং আপনাদের কিছু কোশ্চেন ছিল ওগুলো নিয়ে একটু আলোচনা করে আমরা আজকে শেষ করব। আমার যতটুকু শেষ হয়ে গেছে, আর মাঝখানে যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি সামনে আগাতে চাচ্ছি।
ওকে, মেবি কারো কোনো কোশ্চেন নেই। আমরা যদি আলোচনা করি মৌলিক লজিক গেট সম্পর্কে, গেটগুলো আসলে মানে ইম্পর্টেন্ট, বাট আপনার মানে এই মুহূর্তের জন্য খুব বেশি জরুরি না। বাট গেট যেহেতু লজিক গেটের মাধ্যমে যেহেতু বা লজিক্যালি যেহেতু কম্পিউটার কাজ করে, তাহলে আমাকে সে কোন লজিকের মাধ্যমে কাজ করে সেই লজিকটা জানাটা জরুরি। বাট এটা আপনার পরীক্ষায় মেবি থাকবে না, আর না থাকলেও আপনার জেনে রাখাটা ভালো। এই জন্য আমি যতটুকু সংক্ষেপে বলা যায় আমি একটু বলার চেষ্টা করি। লজিক গেট বলতে আমরা যেটা বুঝি যে গেটগুলো হলো লজিকের মাধ্যমে কাজ করে। যেমন এখানে লজিক গেট হলো 3 ধরনের থাকে, একটা হলো অর গেট, একটা হলো অ্যান্ড গেট, একটা হলো নট গেট। অর গেটকে আমরা যদি বলতে চাই, অর গেট হলো প্লাসের মতো কাজ করে, যুগের মতো করে কাজ করে, যে এখানে দেওয়া আছে সিম্বল। এটাকে আপনি যদি একটা এক্সাম্পল হিসেবে ধরি, যে মনে করেন আপনি একটা রুমে আছেন, আমি উদাহরণ দিচ্ছি, আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা রুমের ভিতরে আছি, যে রুমের হলো দরজা হলো 2টা, এ এবং বি নামে 2টা দরজা আছে, এবং আমি রুম থেকে বের হলে যে জায়গাটা পাবো সেটাই হলো একটা ফ্লোরে বেরোচ্ছি বা এফে বেরোচ্ছি। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আর কি, আপনার বোঝার সুবিধার্থে। আমরা একটা রুমের ভিতর আছি, যে রুমের মানে রুম থেকে বের হওয়ার দরজা 2টা, এ এবং বি, এবং এখান থেকে আমার বের হওয়ার মানে যেখানে বের হবো সে জায়গাটা যদি একটা হয়, তাহলে আমি ওই রুম থেকে বের হইতে গেলে আমার যে কোনো একটা দরজা খোলা থাকলে কিন্তু আমি বের হইতে পারি, নাকি? একটা রুমের যদি 2টা দরজা হয়, যে কোনো একটা দরজা খোলা থাকলে কিন্তু আমি রুম থেকে বের হইতে পারবো, ঠিক কি না? ওকে, মানে এটা বলার উদ্দেশ্যটা হলো এরকম যে এ এবং বি 2টা দরজা যদি একটাকে আপনি খুলে দেন, খুলে দেওয়া বলতে আমরা 1কে বোঝাচ্ছি, আর মানে অফ করে রাখা, দরজাটাকে অফ করে রাখা মানে আমরা 0 বোঝাচ্ছি। তার মানে যদি আপনি 2টা দরজাটাকে আপনি 0 করে রাখেন, মানে বন্ধ করে রাখেন, তাহলে আপনি মানে আউটপুটটা কি হবে, আপনি 0-তে থাকবেন, মানে আপনি বের হতে পারবেন না। 2টা দরজার যদি একটা দরজাকে আপনি খুলে দেন, তাহলে আপনি আউটপুটে আপনি বের হতে পারতেছেন। যদি আপনি বি দরজাটাকে খুলে রাখেন তাহলে আপনি বের হতে পারবেন, যদি দরজা আপনি এটাকে খুলে দেন তাও আপনি বের হতে পারবেন, যদি 2টা দরজায় খোলা থাকে তাও আপনি বের হতে পারবেন। মানে এটা হলো মানে কি বলা হয়েছে, অর গেট। অর গেটের যে কোনো এটাকে এ এবং বি কে আমরা বলি ইনপুট, আর এফ কে আমরা বলতেছি আউটপুট। ইনপুট যে কোনো একটা ইনপুট যদি 1 হয়, তাহলে আমরা আউটপুট এটাকে বলতেছি 1। আমি কি ক্লিয়ার, বুঝাইতে পারছি? যদি কারো কনফিউশন থাকে বলবেন একটু। যে কোনো একটা ইনপুট যদি 1 হয়, তাহলে আমার আউটপুট 1 হবে। যদি 2টা ইনপুট 0 হয়, তাহলে আউটপুট 0। এই যে বৈশিষ্ট্যটা, এটাকে বলা হয়েছে অর গেট। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, জি স্যার। আমি যদি একটা এক্সাম্পল দেই, এরকম যে আপনি ফল খাবেন, সেই ফল আমরা ফল খেতে গেলে কি ফলটা কেটে খাচ্ছি, এন্ড ফল আমি বটি দিয়েও কাটতে পারি, আমি চাকু দিয়েও কাটতে পারি। এখন আমি ফল কাটতে গেলে যে কোনো একটা ডিভাইস আমাকে ইউজ করতে হচ্ছে। আমি চাকু দিয়েও করতে পারবো, আবার বটি দিয়েও করতে পারবো। যে কোনোভাবে আমি ফলটাকে কাটতে পারলে আমার আউটপুট 1। আর যদি আমি চাকু বা বটি ইউজ না করি, তাহলে আমি ফলটা হয়তো বা কাটতে পারতেছি না, ওই জায়গায় আমার আউটপুট 0 দেখাচ্ছে। এটা হলো আরেকটা এক্সাম্পল, এটা হলো একটা লজিক, যে আপনি ফল খেতে চাইলে আপনাকে ফলটাকে কাটতে হবে, আর কাটতে চাইলে আপনাকে হয় বটি ইউজ করতে হবে, না হয় আপনাকে চাকু ইউজ করতে হবে। আমি কি ক্লিয়ার? কারো বুঝতে সমস্যা হচ্ছে কিনা? ওকে, এই যে লজিকটা, এটাকে বলা হয়েছে অর গেট। অর গেট হলো এই লজিকে কাজ করে। এখানে যদি আমরা সার্কিটটাকে দেখি, এটা সম্পর্কে হয়তো অনেকের কাছে একটু জটিলতা লাগতে পারে, যে হলো নন টেকনিক্যাল পারসন আছেন। এখানে হলো আমরা 2টা সুইচ ইউজ করছি। এখানে হলো একটা ভোল্টেজ দিচ্ছি, পজিটিভ এবং নেগেটিভ। এখানে একটা লাইট ইউজ করা হচ্ছে। আমরা যে কোনো একটা সুইচকে যদি সংযোগ করে দেই, দেখেন এই ভোল্টেজটা এটা দিয়ে এখান থেকে এটা যদি সংযোগ করে দেয়, তাহলে কিন্তু লাইটটা অন হবে। আবার যদি আমরা এই বি কেও সংযোগ করে দিই, তাও লাইট অন হচ্ছে। মানে লাইটটাকে আপনি অন করতে চাইলে এ অথবা বি যে কোনো একটা সুইচকে আপনি অন করে দিলে আমার লাইট অন হচ্ছে।
এটা হলো অর গেটের একটা লজিক। আমরা যদি অ্যান্ড গেটের লজিকটা দেখতে চাই, অ্যান্ড গেটের লজিকটা হলো অর গেটের ঠিক উল্টা। এই অর গেটের লজিকের উল্টা লজিকটা আপনি এটাকে যদি একটু মনে রাখেন যে দুইটা ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট 0। আবার অ্যান্ড গেটে এসে বলতেছি কি যে দুইটা ইনপুট যদি যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট 0। আমরা এটাকে যদি একটা এক্সাম্পল বলি, ধরেন আপনি রুম থেকে বের হবেন, আপনার রুম থেকে মানে বাইরে যাবেন, রাস্তায় যাবেন, যেতে গেলে আপনার দুইটা দরজা, একটা হলো আপনার রুমের দরজা, একটা হলো আপনার গেটের দরজা। এখন আপনি যদি বাইরে আসতে চান, রাস্তায় আসতে চান, তাহলে কিন্তু আপনাকে দুইটা দরজায় খুলে আসতে হবে। যদি কোনো কারণে একটা দরজা বন্ধ থাকে, ধরেন আপনার রুমের দরজাটা খোলা বাট আপনার নিচে কেচি গেট যেটা আছে গেট অফ করা, তাহলে কিন্তু আপনি বের হয়ে আসতে পারতেছেন না। এটা হলো অ্যান্ড গেটের লজিক। অ্যান্ড গেট বলতেছে যে আপনি যদি আউটপুট আমাকে দিতে চান তাহলে আপনাকে দুইটা দরজায় অন করে দিতে হবে। আপনি একটা দরজাকে অন করে আপনি আমাকে আউটপুট দিতে পারবেন না। মানে অ্যান্ড গেটের বৈশিষ্ট্যটা হলো এরকম। আমি যদি এটাকে আরেকটু সহজ করে আপনাকে বলতে চাই, এ এবং বি মানে এটা হলো গুণ আকারে আসে। আমরা 0 আর 0 গুণ করলে কি হয়? 0 হয়। 0-র সাথে 1 গুণ করলেও 0 হয়, 1-এর সাথে 0 গুণ করলেও 0 হয়, 1-এর সাথে 1 গুণ করলে 1 হয়। আমরা এইভাবে মনে রাখতে পারি। আবার উপরেরটা যদি দেখি, 0-এর সাথে 0 এটা হলো যোগ করলে 0 হয়, 0-এর সাথে 1 যোগ করলে 1 হয়, 1-এর সাথে 0 যোগ করলে 1 হয়, 1-এর সাথে 1 যোগ করলে 2 হয়। বাট আমাদের লজিক গেটে 1 এবং 0 ছাড়া অন্য কোনো ডিজিট আসে না, এই জন্য আমরা 1 এবং 1 যোগ করলে এটাকে আমরা 1 বলতেছি। ওকে, তো অ্যান্ড গেটের বৈশিষ্ট্যটা হলো যে কোনো দুইটা ইনপুটকে আপনার 1 করতে হবে। যদি দুইটার শর্ত মিলে যায় তখন আপনি একটা আউটপুট পাবেন, আদারওয়াইজ আপনি কোনো আউটপুট পাচ্ছেন না। তো এটাকে বলা হয়েছে এটাকে আমরা বলতেছি অ্যান্ড গেট। নট গেটটা হলো ঠিক উল্টা কাজ। আমরা ইনপুটে যা দেব আউটপুটে তার উল্টাটা পাবো। যেমন আমি যদি ইনপুটে 0 দেই আউটপুটে পাবো 1, ইনপুটে যদি 1 দেয় আউটপুটে পাবো 0। এটা হলো নট গেট। সে হলো এইভাবে কাজ করে। ওকে, তো গেট নিয়ে আমি খুব সংক্ষেপে আর কি বলার চেষ্টা করলাম। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা নেওয়ার চেষ্টা করি। গেট সংক্রান্ত যদি কোনো জি যদি কোনো কোশ্চেন থাকে। আপনার কথাটা আমি ক্লিয়ার শুনি নাই। আপনার অন্যরা কেউ বুঝতে পারছেন? আমি তার কথাটা আসলে বুঝি নাই। মনোয়ার আলম, আপনার কথাটা আমি বুঝি নাই। জি মোশাররফ হোসেন একটু ক্লিয়ার, মানে আমি ওনার কথাটা শুনি না, আপনি যদি একটু বলে দিতেন। নট গেটের কথা বলতেছেন। নট গেট গেটগুলো স্যার আবার বলার জন্য স্যার ক্যান গেট, অর গেট, নট গেট, এটা আবার স্যার এক্সপ্লেইন করার জন্য বলছিল উনি। আচ্ছা ওকে, আমি আবার করতেছি। বলতেছি যে আমাদের গেট হলো তিনটা, এটা হলো অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। অর গেটটা হলো আমার রুমের হলো দুইটা দরজা, আমার রুমের হলো দুইটা দরজা, এই দুইটা দরজার যে কোনো একটা দরজাকে যদি আমি খুলে দেই তাহলে আমি বের হতে পারতেছি। বের হইতে পারতেছি মানে 1, আর বের হতে পারতেছি না মানে 0। এটা মানে এটা হলো আপনাকে মনে রাখার জন্য একটা এক্সাম্পল দেওয়া, আর কিছু না। এটাকে আমরা আরেকটা ভাবে মনে রাখতে পারি, অর গেট মানে হলো প্লাস। আমরা যদি ইনপুটে 0 0 1 1 দেই এবং বিতে যদি 0 1 0 1 দেই তাহলে আমরা আউটপুটে পাচ্ছি হলো 0 0 মানে হলো 0। দুইটাকে আমরা যোগ করলেও 0 পাচ্ছি, 0 এবং 1 কে যোগ করলে আমরা 1 পাচ্ছি, 1 এবং 0 কে যোগ করলে 1 পাচ্ছি, 1 এবং 1 কে যোগ করলে আমরা 1 পাচ্ছি। এই যে সিস্টেমটা, এটাকে বলা হয়েছে অর গেট। এটাকে যদি আপনি আরেকটু সুন্দর করে মনে রাখতে চান, সেটা হলো যে আমার রুমের দুইটা দরজা আছে, আমি বের হইতে গেলে যে কোনো একটা দরজা খোলা থাকলে আমি বের হইতে পারতেছি। এই যে বৈশিষ্ট্যটা হলো অর গেটের বৈশিষ্ট্য। আবার অ্যান্ড গেটের বৈশিষ্ট্য হলো যে আপনি একটা বাসায় আছেন, আপনি রাস্তায় বেরোবেন বা বাজারে যাবেন, আপনার বাসা থেকে বাজারে যেতে গেলে আপনার দুইটা গেট আছে, একটা হলো আপনার রুমের গেট আর একটা হলো আপনার নিচে আপনার বাসার কেচি গেট। এখন আপনি যদি বের হইতে চান তখন কিন্তু আপনাকে দুইটা দরজায় খোলা থাকতে হবে।
একটা দরজা যদি খোলা থাকে আপনি বের হতে পারতেছেন না। মানে এটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন দুইটা দরজা যদি বন্ধ থাকে তাও আপনি বের হতে পারবেন না। যদি একটা দরজা খোলা থাকে আর একটা দরজা লক থাকে তাও আপনি বের হতে পারবেন না। যদি মানে এ দরজা খোলা থাকে বি দরজা অফ থাকে তাও আপনি বের হতে পারতেছেন না। আপনি তখনই বের হতে পারবেন যখন আপনার দুইটা দরজায় বা দুইটা গেটই খোলা থাকবে। এই যে যে সিস্টেমটা, টেকনোলজিটা বা এই যে প্রসেসিংটা, এটা হলো অ্যান্ড গেটের প্রসেস, লজিক এইভাবে কাজ করতেছে। যেমন আমি যদি আপনাকে বলি, সেদিন আপনাকে একটা এক্সাম্পল দেওয়া হয়েছিল যে আপনি যদি নামাজ পড়তে চান, ধরেন আপনি ফজরের নামাজ পড়বেন, এখানে দুইটা কন্ডিশন আছে ফজরের নামাজ পড়তে গেলে। একটা কন্ডিশন হলো আপনাকে ঘুম থেকে উঠতে হবে, আর একটা কন্ডিশন হলো আপনাকে ওযু করতে হবে। আপনি যদি নামাজ পড়তে চান তখন আপনাকে এই দুইটা কন্ডিশনই ফিল আপ করতে হবে। যদি না করেন তাহলে আপনি এই কাজটা করতে পারতেছেন না, নামাজটা পড়তে পারতেছেন না। আমি যদি বাস্তব এক্সাম্পলে যাই, যেমন এই যে এটা একটা ফাইল বা এটা একটা ফোল্ডার, আপনি যদি এই ফাইলকে অন করতে চান এই ফাইলের উপরে দুইটা ক্লিক করতে হবে। যদি দুইটা ক্লিক করি তখন আমার ফাইল অন হচ্ছে, বাট আমি যদি ফাইলের উপরে একটা ক্লিক করি তাহলে ফাইল অন হচ্ছে না, ফাইলটা সিলেক্ট হচ্ছে। এটা হলো একটা লজিক, মানে এটা হলো অ্যান্ড গেটের লজিক, যে আপনি কোনো ফাইলকে ওপেন করতে গেলে মাউস দিয়ে অবশ্যই দুইটা ক্লিক করতে হবে। আমি কি ক্লিয়ার কিনা? এটা হলো বাস্তব এক্সাম্পল আমাদের কম্পিউটারে যেটা ইউজ করি। আমি যদি কোনো একটা ফাইলকে খুঁজে বের করতে চাই তাহলে আমরা এই জায়গায় সার্চ, মানে এই জায়গায় আমরা লিখে দিতে হবে। যেমন আমরা কন্ট্রোল প্যানেল খুঁজতে চাই, এখন কন্ট্রোল প্যানেল আমার এই জায়গায় নাই। এটা লজিকটা হলো আপনি কী করবেন, এই জায়গায় আপনি লিখে দেবেন, এই জায়গায় আপনি লিখে দেবেন, লিখে দিলে আপনাকে কন্ট্রোল প্যানেল দেখাচ্ছে। আপনি যদি না লেখেন তাহলে আপনাকে কন্ট্রোল প্যানেল দেখাবে না। জি, আমি কানেক্ট হচ্ছি। জি জি জি, আমি দেখতে পাচ্ছি। জি জি, আমি আবার কানেক্ট হচ্ছি। কোথায় ছিলাম? শুনতে পাচ্ছি। যে কোথায় ছিলাম, আমি কোন পর্যন্ত ছিলাম? স্যার আপনি গেটে শুনেছিলেন? গেট, জি স্যার শুনতে পাইতেছি। আমি কি এটা নিয়ে আলোচনা করতেছিলাম? এটা কি আমরা শুনছি, এই যে ফাইল নিয়ে? জি জি শুনছি। ওকে, তো যেটা বলতেছিলাম যে অ্যান্ড গেটের বৈশিষ্ট্য যেটা বলছে যে দুইটা ইনপুট যদি আপনি অন করে দেন তাহলে আপনাকে কাজ করবে। যেমন এই যে একটা ফাইল আছে, এটার উপর যদি আমি ডাবল ক্লিক করি তখন কিন্তু এই ফাইলটা ওপেন হচ্ছে, আদারওয়াইজ ওপেন। স্যার আপনার স্ক্রিনটা শেয়ার হয় নাই। এখন আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি। বলতেছিলাম যেটা, যে এই যে একটা ফাইল আছে বা একটা এই ফাইলকে যদি আমি একটা ক্লিক করি তাহলে ফাইলটা কিন্তু ওপেন হচ্ছে না। আমার ফাইলের উপরে যদি দুইটা ক্লিক করি তখন এই ফাইলটা ওপেন হচ্ছে। এই যে যে প্রসেসটা, এটা হলো অ্যান্ড গেটের প্রসেস। মানে আপনি যদি কোনো ফাইলকে ওপেন করতে চান তাহলে আপনাকে অবশ্যই দুইটা ক্লিক করতে হবে। ওকে, তো এই মানে এই সিস্টেমটাই আর কি এখানে বলা হচ্ছে যে আপনি অ্যান্ড গেট নিয়ে যদি কাজ করতে চান আপনাকে দুইটা ক্লিক করলে আপনার এটা অন হবে, আদারওয়াইজ আপনার অন হচ্ছে না। আর নট গেট হলো যে আপনার ইনপুটে যা দিবেন আউটপুট তার উল্টা হবে। ইনপুটে আপনি দিলেন 0 আর আউটপুটে আপনাকে দেখাবে 1। ইনপুটে আপনি যদি দেন 1, আউটপুটে আপনাকে দিবে 0, মানে আপনি যা করবেন সেটার উল্টাটা আসবে। এখন কি ক্লিয়ার অ্যান্ড অর নট গেট? জি ক্লিয়ার। স্যার হ্যালো। জি স্যার আচ্ছা 1 আর 0 কেন আসতেছে বারবার? আমরা 2 4 আপনারা এগুলা কেন দিচ্ছেন না? আচ্ছা, আপনি মেবি এটা বাইনারি ডিজিট। গতকালকে ক্লাসটা মিস করছেন। আমি গতকালকে আমাদের এলাকায় কারেন্ট ছিল না তো জয়েন হতে পারিনি। মানে গতকাল। তারপর আমি আপনাকে একটু বলে দিচ্ছি আর কি, আমরা ডিজিটাল কম্পিউটার যেটা ইউজ করি সেটা হলো 0 এবং 1 নিয়ে কাজ করে। হ্যাঁ, সো এখানে আমার কম্পিউটার রিলেটেড বা এ রিলেটেড যত আলোচনা হবে সবগুলো হলো 0 এবং 1 নিয়ে। কম্পিউটার 0 এবং 1 ছাড়া অন্য কোনো ডিজিট সে বোঝে না। আমাদের স্যার সবাইকে ওই যে ভিডিওটা দিয়ে দিচ্ছে, ভিডিওটা দেখবেন। ভিডিওটা আপনি চেক করে নেবেন, তাহলে আপনার এই প্রবলেমটা আর থাকবে না। আমি এই জন্য আর কি ভিডিওর লিঙ্কটা দিয়ে দিই আর কি সবাইকে।
আচ্ছা স্যার, ঠিক আছে, আমি দেখি নিচ্ছি। তারপর আপনার কোশ্চেন যদি আপনি ওখান থেকে বুঝতে না পারেন অবশ্যই আমাকে নক দিবেন। আমরা আচ্ছা স্যার। এটা ছিল এই আলোচনা। তারপরে আমি ছোট্ট দু একটা জিনিস দেখে আজকে শেষ করব আর কি। আমরা কম্পিউটারে দিস কম্পিউটার বা মাই কম্পিউটার থেকে প্রপার্টিসে যেতে পারি। আমরা প্রপার্টিসে গেলে আমরা ডিভাইসের একটা বর্ণনা পাবো। আমি যে কম্পিউটারটা ইউজ করতেছি সেই কম্পিউটারের নাম কি, তারপরে এই কম্পিউটারে হলো আপনার মানে কি মানে কি ধরনের কম্পিউটার এটা, মানে প্রসেসরটা আসলে কেমন সেই সম্পর্কে এখানে বলা আছে। আপনার এটার র্যাম কতটুকু আছে সেটা বলা আছে, এটার আইডি কত সেটা বলা আছে, প্রোডাক্ট কি বলা আছে। এরকম আপনি কম্পিউটারের তথ্যগুলো এখান থেকে পেয়ে যাবেন। মানে আমি যদি আপনাকে আরেকটু বলার চেষ্টা করি, আমরা কম্পিউটারতে যখন কোনো অকারেন্স করি তখন সাইবার সিকিউরিটি বা সাইবার সিকিউরিটির ব্যাপারে আমরা জানি হয়তো বা, তারা হলো আমাদেরকে আইডেন্টিফাই করতে পারে। সেটা এই যে এই সিরিয়াল কোড দিয়ে করে, ডিভাইস কোড দিয়ে। আপনি নেটে বসে যদি কোনো আপনার ওই রাষ্ট্রবিরোধী বা দেশবিরোধী বা আপনার অনৈতিক কোনো কাজ আমরা করে থাকি, তাহলে সাইবার সিকিউরিটি থেকে আমাকে এই কোডের মাধ্যমে সে আইডেন্টিফাই করতে পারে যে আমি কোন জায়গায় বসে এই কাজটা করতেছি। যেমন আপনারা হয়তো বা শুনে থাকবেন 2009 সালে আর্মিদের ওয়েবসাইট হ্যাক করা হয়েছিল। মানে ওইটা আমরা 4 জন ফ্রেন্ড ছিলাম, 4 জন ফ্রেন্ড এমনি বসে বসে, মানে কাজ ছিল না, একদিন রাত্রে বসে বসে তাদের সফটওয়্যারগুলোকে আমরা একটু গোতাগুতি করতে করতে হঠাৎ করে তাদের পাসওয়ার্ডগুলো আমরা পেয়ে যাই। তো তারপরে আর কি জেলে রাখছিল, 2 দিন জেলে ভরে রাখছিল। মানে এটা যেহেতু তাদের ওয়েবসাইটে আমরা ঢুকছিলাম, বাট ওখানে তাদের কোনো সিস্টেমের কোনো ক্ষতি করিনি, যার কারণে আর কি 2 দিন করে ছেড়ে দিছে। আর তার মানে এটাই ছিল, মানে ধরার সিস্টেম হলো এটা। আমরা সফটওয়্যারটাকে হ্যাক করার 11 মিনিটের মাথায় আমাদেরকে ধরে ফেলে। মানে আমরা যখনই গোতাগুতি করতেছিলাম, র্যাব থেকে সিগন্যাল তারা পেয়ে যায় এবং তারা আইডেন্টিফাই করে যে আমি কোন জায়গা থেকে এই কাজটা করতেছি। তাদের সফটওয়্যারটা হ্যাক করার 11 মিনিট পরে আমাদেরকে, মানে হঠাৎ করে আমাদের দরজায় নক করে দরজা খুলে দেখি র্যাব দাঁড়ায় আছে। মানে আমরা তখন মোটামুটি একটা মানে বিব্রতকর অবস্থায় পড়ে গেছিলাম। এটা 2009 সালের ঘটনা আর কি। তো এটা হলো আমরা প্রপার্টিজ থেকে এটা দেখতে পারি। আমরা যদি ডিসপ্লে দেখতে চাই, আমাদের ডিসপ্লের যে এখানে ব্রাইটনেস আছে, আমি এখান থেকে যে ব্রাইটনেস কমাইতে পারি, ব্রাইটনেস বাড়াইতে পারি। হ্যাঁ, তো এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারি। আমার উইন্ডোজের যে কালার আছে, এইচডি কালার আছে, আমি কালারগুলো চেঞ্জ করতে পারি। আমার পেজের সাইজগুলোকে, আমার এই যে ডেস্কটপের যে পেজটা আছে সেটার সাইজগুলোকে আমরা এখানে ছোটো বড়ো করতে পারি। আমার রেজুলেশনকে আমি ছোটো বড়ো করতে পারি। এখানে মানে আপনার এই যে ল্যান্ডস্কেপ আছে, পোর্ট্রেট আছে, এই ল্যান্ডস্কেপ পোর্ট্রেট আমরা সামনে আরেকটু আলোচনা করব। মানে আপনার ডিসপ্লে থেকে আপনার ডিসপ্লেটা কেমন হবে সেটা আপনি এই জায়গা থেকে সিলেকশন করে দিতে পারেন। এটা যদিও আপনার হয়তো বা পরীক্ষায় আসবে না, আপনাকে বলে রাখার জন্য আর কি এটা বলা। এই একটা বিষয় আমরা জানবো। আরেকটা বিষয় জানবো হলো আমরা দিস কম্পিউটার থেকে ম্যানেজারে ঢুকবো। আমরা যদি কোনো একটা ফাইলে ঢুকতে চাই, আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করতে হয়। ক্লিক করে আমরা ম্যানেজার ঢুকলে ম্যানেজ থেকে আমরা এখানে একটা অপশন পাচ্ছি, সেটা হলো ডিস্ক ম্যানেজমেন্ট। আমি যে প্রথমে বলছিলাম, আমি একটু যদি দেখে আসি দিস কম্পিউটার ভিতরে আমার কয়টা ড্রাইভ আছে। এই যে একটা হলো সি একটা, ডি একটা, ই একটা, এফ এবং জি। টোটাল কয়টা ড্রাইভ আছে? 5টা। এই 5টা ড্রাইভ কোন জায়গা থেকে তৈরি হচ্ছে বা কিভাবে আমরা তৈরি করতেছি সেটা আমরা দেখেই আজকের ক্লাসটা শেষ করব। হয়তো আমার মানে 5 মিনিট বেশি লাগতে পারে, এটার জন্য আমি সরি বলে নিচ্ছি, কারণ এটা শেষ করলে আমাদের মানে ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে। সমস্যা নেই স্যার। জি, ওকে, থ্যাংক ইউ। স্যার একটা প্রশ্ন করি স্যার। জি, অবশ্যই। স্যার বিষয় হলো মোবাইল শনাক্ত করার জন্য স্যার IMEI কোড থাকে, আর ল্যাপটপের জন্য কোন কোড থাকে? ল্যাপটপ আপনি সংযুক্ত করবেন? জি স্যার। কার সাথে সংযুক্ত করবেন? স্যার শুনুন, মোবাইল যদি হারায় যায় স্যার, তাহলে IMEI কোড থাকলে ওটাতে শনাক্ত করে পাওয়া যায় স্যার। ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু কোনো কোড আছে কি? জি আছে। আমি একটু একটা কল আসছে, আমি একটু রিসিভ করে নিচ্ছি, আমি তারপরে অ্যান্সার দিচ্ছি আপনাকে। হ্যালো, হ্যাঁ আপনি আছেন? সাদিকুল ভাই এটা নরমালি ইন্টারনেট আইপি দিয়েও ট্র্যাক করা যায়, মানে আপনার আমরা যে ইন্টারনেট ইউজ করতেছি ওটা দিয়েও ট্র্যাক করে।
লোকেশন ট্র্যাক করা তো খুব সহজ আইপি জি, আপনার অ্যান্সারটা আমি দিচ্ছি আর কি। আমরা এই যে মানে ওইটা আর কি আপনাকে বললাম, যদি আমরা প্রপার্টিসে যাই, প্রপার্টিস থেকে কিন্তু এই যে আপনার ডিভাইস আইডিটা আছে, এটাতে আপনাকে ট্র্যাক করা হয় ডিভাইস আইডি বা এই যে প্রোডাক্ট আইডি। স্ক্রিন দেখা যাচ্ছে। ও সরি আমি আমার অফিসের কিছু মালামাল চলে আসছে, ওই জন্য আর কি একটু মানে যেতে হচ্ছিল। এখন স্ক্রিন দেখা যাচ্ছে? আমি আবার দেখাচ্ছি। এই যে এখান থেকে আমরা প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গেলে আমার দেখেন এই যে এই জায়গায় ডিভাইস আইডি আছে, এই যে এই আইডিটা, এই আইডিটা আমার ল্যাপটপের জন্য একটা আইডি। যদি আপনার ল্যাপটপ কোনো কারণে চুরি হয়ে যায়, তাহলে আপনার ল্যাপটপ যদি কেউ ইন্টারনেট কানেক্ট করে আর আপনি যদি থানায় একটা জিডি করে রাখেন, এই জিডির সময় আপনি এই যে কোডটা আপনি দিয়ে দিবেন। এখন যদি কোনো ব্যক্তি গুগলে মানে কোনোভাবে ঢুকে যায়, তখন মানে এই যে এই কোডের মাধ্যমে বা যখন এটাকে ট্র্যাক করা হবে, এই ট্র্যাক করে এই লোকেশনটাকে খুঁজে বের করতে পারবে, যেটা মোবাইলের ক্ষেত্রে বলা হয় আইএমই নাম্বার। আর কম্পিউটারের ক্ষেত্রে এই যে ডিভাইস আইডি নাম্বার, এই ডিভাইস আইডি নাম্বার থেকে আপনাকে ট্র্যাক করতে পারে। আরেকটা ওয়ে আছে, সেটা হলো প্রোডাক্ট আইডি নাম্বার। আপনার এই প্রোডাক্ট মানে এই ল্যাপটপ বা এই কম্পিউটারে এই আইডি নাম্বার হলো এটা। এই দুইটা সিস্টেমের মাধ্যমে আপনার ল্যাপটপ কোথায় আছে এটাকে আইডেন্টিফাই করা যায়। শুধু তাই না, আপনি যদি কম্পিউটারে কোনো অকারেন্স করেন, আপনাকে খুব সহজে তারা আইডেন্টিফাই করতে পারে। এগুলোর জন্য আলাদা সফটওয়্যার আছে, ট্র্যাকিং সফটওয়্যার আছে, ট্র্যাকিং সফটওয়্যারতে খুব সহজে এগুলোকে ট্র্যাক করতে পারে। আমি মনে হয় আপনার অ্যান্সারটা দিতে পারছি। স্যার আমি জি সেটা হলো স্যার আমার কথা স্যার আসলে স্যার আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ করে সাধারণত আইপি অ্যাড্রেসটা ডিপেন্ড করে। হ্যাঁ, আরো অপশন আছে। আমরা যেমন এনিডেক্স সম্পর্কে কেউ জানে? জি স্যার, স্যার ডিভাইস আইডি অথবা প্রোডাক্ট আইডি স্যার এর উপর ডিপেন্ড করে স্যার, যারা সিটি নেয় না তোরা চেক করতে পারে। আমরা কি এনিডেক্স সম্পর্কে জানি? এনিডেক্স নাম শুনছি? জি স্যার, এনিডেক্স এর মাধ্যমে কিন্তু আমরা মানে অন্য একটা কম্পিউটারকে অ্যাক্সেস করতে পারি। আমরা এনিডেক্স এর হয়তো একটা সেশন আপনাদের সাথে নেওয়ার সুযোগ হবে, তখন আর কি আলোচনা করব। স্যার ওটা কি? জি মোশাররফ। ইয়েস। জি মোশাররফ কিছু বলতেছিলেন? স্যার ওটা কি টিম ভিউয়ার টাইপের, যে টিম ভিউয়ার যেটা কারো পিসির উপর মনে করা যায়? ওই টেবিলের উপরে দেখেন, মোমো টেবিলের উপরে। আপনার এই দরজাটা খুলে নেন। আমি একটু 1 মিনিট আসতেছি, লাইনে থাকি একটু। বাইরে থেকে লক করা, ভিতর থেকে লক করা? আচ্ছা স্যার, আপনার নাম করছিল, আপনারা কেউ যারা জানেন একটু কমেন্টে লিখে দিন। আমি আসলে আপনার কথাটা ক্লিয়ার না, মেবি আপনার ওখানে নেট প্রবলেম হচ্ছে। স্যার আমি বলছিলাম স্যার এই অ্যাপটা কি টিম ভিউয়ার? হ্যাঁ টিম ভিউয়ার। জি টিম ভিউয়ার। জি, ওকে তো ওইটা নিয়ে আমরা কাজ করবো আর কি। তো আজকে আর ওইদিকে যাচ্ছি না। আজকে আমার ছোট্ট একটা কাজ আছে, ওইটা দেখে আমি শেষ করবো। আমার 5 মিনিটস লাগবে আর কি। ওকে, যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা এই যে মাই কম্পিউটার, আমার 5টা ড্রাইভ আছে। এই ড্রাইভগুলো আসলে কিভাবে তৈরি হচ্ছে এটা দেখে আমরা আজকে শেষ করে নিচ্ছি। সেটা হলো যে আমরা যাব হলো দিস কম্পিউটার থেকে ম্যানেজে যাব। ম্যানেজার ক্লিক করলে আমাদের অপশন যেটা আসতেছে সেটা হলো যে ডিস্ক ম্যানেজমেন্ট। ডিস্ক ম্যানেজমেন্টে যদি আমরা ক্লিক করি, তখন আমরা এই যে এখানে দেখতে পারবো সি, তারপরে ডি, ই, এফ এবং জি, 5টা এখানে আছে। এটা হলো মানে আমার একটা স্পেস আছে, আমার এই কম্পিউটারের যে স্পেসটা আছে, স্পেসটাকে আমরা ভাগ করতে পারি। যেমন এখানে দেখেন বলা হচ্ছে যে আমরা সি ড্রাইভের জন্য দিচ্ছি কত, 139 জিবি। আমরা জি ড্রাইভের জন্য দিচ্ছি হলো 97 জিবি। ডি ড্রাইভের জন্য দিচ্ছি হলো 310 জিবি। আবার ই ড্রাইভের জন্য সেম 310, এফ ড্রাইভের জন্য 311.39 জিবি।
এই যে আমার টোটাল যে স্পেসটা আছে এই টোটাল স্পেসকে আমরা আলাদা আলাদাভাবে ভাগ করে আমরা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। এই যে ডিস্ট্রিবিউট করে দিয়ে আমরা করছি কি টোটাল এই যে 5টা ড্রাইভ বানাচ্ছি। এই যে 5টা ড্রাইভ ঠিক ওই জিনিসগুলো এখানে বলা আছে যে জি ড্রাইভ হলো 97.6, তারপরে এফ ডিস্ক হলো 311 জিবি, যেখানে আমার 310 জিবি ফ্রি আছে। আবার এফে আছে 309, যেটা টোটালটা আমার ফ্রি আছে, তার মানে এর ভিতরে তেমন কোনো ডাটা নেই। আবার এখানে আছে 309 জিবি, যেখানে আমার 307 জিবি ফাঁকা আছে। এই যে এগুলোকে এগুলোকে আমরা বলি পার্টিশন করা। আমরা যখন উইন্ডোজ দিব তখন আমরা পার্টিশন করে নিই, এটাকে বলা হয় পার্টিশন করে আমরা আলাদা আলাদা ড্রাইভ বানাইতে পারি। আপনি চাইলে এখানে 5টা ড্রাইভ করা হয়েছে, আপনি চাইলে এখানে 3টা ড্রাইভও করতে পারেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আমার এখানে মোট স্পেস কতটুকু। আমার এখানে স্পেস আছে 913 জিবি। এই 913 জিবিকে আপনি ভাগ করে যতগুলো ড্রাইভ বানাতে পারেন। এই যে সি বলি, জি বলি, ডি, ই, এফ, এগুলো হলো এক একটা ড্রাইভ। বুঝছি কি আমরা? স্যার আরেকবার দেখালে ভালো হয়। ওকে, আচ্ছা স্যার, যে আমি আরেকবার দেখাচ্ছি। আমরা কি করতেছি, মাই কম্পিউটারে ঢুকলে আমাদের এখানে 5টা ড্রাইভ দেখাচ্ছে, এগুলোকে আমরা বলতেছি ড্রাইভ। তো এখানে সি ড্রাইভ আছে, ডি আছে, ই আছে, এফ আছে এবং জি আছে। এই 5টা ড্রাইভ কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা দেখবো আর কি। তো এটা দেখতে গেলে আমি এখান থেকে বের হয়ে আসবো কোথায়, এখান থেকে যাব হলো রাইট বাটন ক্লিক করব, যাব হলো ম্যানেজে ক্লিক করলে আমাদের এরকম একটা উইন্ডো আসবে, একটা পেজ আসবে, যে পেজের এখানে লেখা আছে ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করলে আমার এখানে দেখাবে যে সি, জি, ডি, ই এবং এফ, এই যে 5টা ড্রাইভ দেখাচ্ছে। যে 5টা যে আমরা এই জায়গাটাতে দেখলাম, এই যে এই জায়গাটাতে সি, ডি, ই, এফ, জি, এই যে এই 5টা ড্রাইভই হলো আমার ঠিক এই জায়গাটাতে। এখন আমার এই কম্পিউটারের মূল স্পেস হলো 931.39 জিবি। এখন এই 931 জিবিকে আমরা ভেঙে 5টা ভাগ করছি আর কি। একটা যেমন সি ড্রাইভকে আমরা দিচ্ছি হলো 139, জি ড্রাইভকে আমরা দিচ্ছি হলো 97, ডি ড্রাইভকে দিচ্ছি হলো 310, তারপরে ই ড্রাইভকে দিচ্ছি হলো 310, এফ ড্রাইভকে হলো 311। এর সাথে আমার এক্সট্রা আছে হলো এই যে 238, এই 238 এবং 399, টোটাল 2টা স্পেসকে আমরা ভাগ করে এখানে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। এই যে আলাদা আলাদাভাবে ডিস্ট্রিবিউট করে আমরা করতেছি কি, দিস কম্পিউটার এই 5টা ড্রাইভ দিচ্ছি। এখন যেমন আমরা এফ ড্রাইভে এখানে দেখতেছি হলো 311। আমরা দেখি যদি এখান থেকে যে এফ ড্রাইভে আমরা কত দিছিলাম, এই যে 311 দিছি। এই যে এই 311টাই আমার এখানে দেখাচ্ছে, এই যে 311। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, তো এটা ছিল আমার আলোচনা। আর আপনি যদি বলেন যে না আমার এখানে আমি 5টা ড্রাইভ আমি রাখবো না, আমি 3টা ড্রাইভ রাখবো, তাহলে আপনি এই যে টোটাল যে স্পেস আছে এই টোটাল স্পেসকে আপনি 3 ভাগে ভাগ করে দেন, ভাগ করে আপনি করে নেন, তখন আপনি এটাকে করে দিতে পারবেন। ওকে, তবে আপনাদের ফিজিক্যাল যখন 7 দিনের যে ক্লাসটা হবে ওই জায়গায় আমাদের 2টা কাজ হবে। একটা হলো উইন্ডোজ দেওয়া। তো উইন্ডোজ যখন আমরা দিতে যাব তখন আমাকে এই যে পার্টিশনটা করতে হবে, তখন আমাকে এই কাজটা করতে হবে। তখন আমরা করবো কি, প্রথম হলো এগুলোকে টোটাল ফরম্যাট করে দেব। ফরম্যাট করে দিয়ে আমরা 5টা পার্টিশন করে 5টা আমরা ড্রাইভ বানাবো। তো এখন আমি যদি এটা আপনাকে বোঝাতে চাই তাহলে আমাকে এখন উইন্ডোজ দিতে হবে। আর এই ক্লাসটা আসলে ফিজিক্যালি করতে হয়, কারণ আমি যদি এখন উইন্ডোজ দিতে চাই তাহলে আপনারা ডিসকানেক্টেড হয়ে যাবেন, আমার কম্পিউটার পুরো অফ হয়ে যাবে। অফ হয়ে গেলে আমি এটা অনলাইনে আপনাকে দেখাতে পারতেছি না। এই জন্য এই ক্লাসগুলো আমরা যখন অফলাইনে আসবো 7 দিনের জন্য, তখন আমরা এটা দেখবো কিভাবে পার্টিশন করে বা কিভাবে উইন্ডোজ দেয়। স্যার, জি স্যার উইন্ডোজ দেওয়া ছাড়া কি এটা পার্টিশন করা যায় না? হ্যাঁ, অবশ্যই করা যায়। যে ডিস্ক ম্যানেজমেন্ট থেকে করতে পারবো আমরা এই যে এটাকে ডিলিট করে দিতে পারি। এই যে এখান থেকে যে ডিলিট ভলিউম, রাইট বাটন ক্লিক করে আমরা ডিলিট ভলিউম করে দিলে এটা ডিলিট হয়ে যাবে। ওকে, কিন্তু এখান থেকে যদি আমি এখন ডিলিট করি তাহলে এর ভিতরে আমার যে ডাটাগুলো আছে ডাটাগুলো চলে যাবে।